আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২৬ ব্যাচের জন্য একেবারে রসায়ন পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের একটা ভেরি স্পেশাল সাজেশন নিয়ে উপস্থিত হইছি এবং এই সাজেশনটা শুধু আমি এখানে ভিডিওর মধ্যে বলে দিব এমন টাইপের সাজেশন না। এখানে আমি ইনক্লুড করব উইথ পিডিএফ। অর্থাৎ আমি জাস্ট যদি তোমাকে দেখাই তাহলে আজকের এই ক্লাসটার মধ্যে আমি বেসিক্যালি তোমাকে যে খুব বেশি জিনিসপাতি পড়ায় ফেলবো এমন না, বাট তুমি যখন নিজে একবার প্র্যাকটিস করে ফেলছো বা প্র্যাকটিস করবার এরকম চিন্তা ভাবনা নিতেছো, ঠিক সেই সময়ে এইরকম একেবারে টাইপ ওয়াইজ তোমার বিগত বছরের বোর্ড কোয়েশ্চেনগুলোকে অ্যানালাইসিস করে কি ধরনের কোয়েশ্চেন তোমার বেলাও ইনশাল্লাহ আসার পটেনশিয়ালি রাখে, এইরকম জিনিসটাকে যদি সাথে রেখে তুমি পড়ো, বিশ্বাস করো তোমার প্রিপারেশনটা আরো অনেক শক্ত হবে, মজবুত হবে। আমরা শতভাগ কমন এটা আসবেই, এটা চলে আসছে, এরকম কথাবার্তাগুলোকে বলা বা প্রিচ করাটা একটু নিরুৎসাহিতই করি। তুমি যদি সব পড়ে যাও, সব প্র্যাকটিস করে যাও, সব রিভিশন করে যাও, সবটা যদি তোমার দখলে আসে, তাহলে কমন ফেলানো তোমার জন্য আলাদাভাবে কোনো হেডিক হওয়ার কোনো দরকার নাই। সো আমি জাস্ট তোমাদেরকে বলবো, লাস্ট মোমেন্টে তুমি যদি এই ভিডিওটা শেষ অবধি দেখে থাকো, আমি এই ভিডিওর মধ্যে তোমার খুব বেশি সময় নিয়ে নিবো এমন না। আমি টাইপ ওয়াইজ জাস্ট প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অংশগুলো কি এবং সেটার সাথে তুমি এই সাজেশনটাকে কিভাবে অ্যালাইন করে পড়তে পারো, এবং এই সাজেশনের ভিতরে তোমার সিকিউ, এমসিকিউ অ্যাজ ওয়েল অ্যাজ এসকিউ, অর্থাৎ তোমার যে শর্ট কোয়েশ্চেন সেটাকেও যুক্ত করে দেওয়া আছে। অর্থাৎ তোমার প্রিপারেশনের পাকাপোক্ত একটা হিসাব নিকাশ বা খুব শক্তপোক্ত একটা যদি ব্রিজ তৈরি করতে চাও তোমার পড়ার টেবিল থেকে এক্স্যাক্ট পরীক্ষার হল পর্যন্ত, তাহলে এই সাজেশন, এই ছোট্ট অ্যানালাইসিস ম্যাপ এবং আমি আজকে যে কথাগুলো তোমার সাথে শেয়ার করব বা বলবো, সেটা হয়তোবা তোমার ইনশাল্লাহ অনেক উপকারে আসবে। তো শেষ পর্যন্ত দেখো, আমি তোমাকে সবটা বলে দিব, অল্প সময়ের ভিতরে কিভাবে করবা, ব্রড একটা টাইম নিয়ে কিভাবে করবা, আর যদি আরো বেশি সময় নিয়ে কোনো একটা অংশ হইতেই পারে, যে ধরো আমি ভাইয়া আমার হচ্ছে যে যে জীবাশ্ম অধ্যায়টা রয়েছে ওখানকার বিক্রিয়া টিক্রিয়াগুলোর মধ্যে কিছু ইস্যু হয় বা কিছু প্যারা হয়, এখন ওটা আমি একটু ডিটেলসে দেখতে চাচ্ছি, তাহলে সেটা কিভাবে অ্যাপ্লাই করব বা কিভাবে কমপ্লিট করব, সময় তো আমার হাতে 48 ঘন্টা বা মোরাললেস এরকম আছে, তাও আমি সেটাও ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো বা বলে দেওয়ার চেষ্টা করবো। চলো তাহলে আজাইর আলাপ বাদ দিয়ে মেইনলি আমাদের মেইন কথাবার্তার ভিতরে যাই। সো পিডিএফটা তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্কে পেয়ে যাবা। এই পিডিএফটা ডাউনলোড করে সুন্দর মতন তুমি একটা ঝটপট রিভিশন দিবা। ওকে, এটা আমাদের এসএসসি 26 ব্যাচের জন্য একেবারে লাস্ট মুহূর্তের যে সাজেশনটা সেইটা। তা আমি যদি তোমাকে দেখাই যে এখানে আমি কি করতে চলেছি, ফার্স্টে তোমার প্রত্যেকটা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো আউট করে দিছি এইখানে, যেইটা তুমি লাস্ট মোমেন্টে মাস্ট পড়া যাবাই। যেমন খুব শুরু একেবারে ধরে নাও তুমি চিন্তা করতেছো ভাইয়া তোমার তো আসলে 4টা সিকিউ লেখা লাগবে এবং 5টা আমার এসকিউ, আর বাদ বাকি 25 মার্কের তো হচ্ছে আমার এমসিকিউ। এমন 4টা সিকিউ লেখার ক্ষেত্রে তুমি টপ 4টা চ্যাপ্টার কোনটা সিলেক্ট করতেছো? যেমন 4টা সিকিউ তুমি লিখবা, কয়টার ভিতর থেকে লিখতে হবে? অবভিয়াসলি আমাদের যেমন আগে ছিল হচ্ছে যে আমরা লিখতাম 8টার ভিতর থেকে 5টা, এখন 7টার ভিতর থেকে 4টা লিখবো। কয়টা চ্যাপ্টারকে তুমি সিলেক্ট করবা? আসলে যে কোনো চ্যাপ্টারকে সিলেক্ট করতে পারো, কারণ মোস্ট অফ দ্য চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসবে, কারণ শর্ট সিলেবাসের মধ্যে চ্যাপ্টার আসেই হচ্ছে তোমাদের কয়টা, জাস্ট হচ্ছে 6টা এবং মোস্ট ইম্পর্টেন্ট 6টা। তাহলে আমি যদি তোমাকে অন্তত বলি যে কোন জায়গাগুলো থেকে লিখলে বা কমপ্লিট করলে তুমি শতভাগ মার্কটাকে গ্র্যাব করতে পারবা, যদি তোমার প্রিপারেশন শতভাগ হয়ে থাকে। এখন তোমার যদি দেখা যায় যে ভাই আমার 4টা চ্যাপ্টারই ভালো করে পড়া আছে, তাহলে অবভিয়াসলি ওই 4টাই, অন্যগুলোতে তো যাওয়ার দরকারই নাই। বাট যদি আমি বলি যে ভাই তুমি সিলেক্ট করতে একটু ঝামেলায় পড়তেছো, তাহলে আমি তোমাকে বলবো তুমি টপ প্রায়োরিটি লিস্টে রাখতে পারো এই একটা চ্যাপ্টারকে, মূলের ধারণা ও রাসায়নিক গণনা। তুমি যদি ম্যাথ ঠিক করো, তোমার একটা সিঙ্গেল মার্ক কাটার কোনো জায়গা নাই। ক্লিয়ার? আর একটা প্রায়োরিটি লিস্টে রাখতে পারো খনিজ সম্পদ, জীবাশ্ম। তুমি যদি বিক্রিয়া ঠিক লিখতে পারো, তাহলে তোমার একটা সিঙ্গেল মার্ক কাটার কোনো উপায় নাই। এগেন আরেকটা জায়গা লিখতে পারো হচ্ছে এই যে তোমার রাসায়নিক বিক্রিয়া। এই চ্যাপ্টারের ভিতরে বিক্রিয়া রিলেটেড জিনিসপাতি, লাসাদিলের নীতি অ্যাপ্লাই করে যে জিনিসপাতি, এগুলো এতটা কনসাইজ, প্রিসাইজ এবং এতটা আসলে টু দা পয়েন্ট উত্তর দেওয়া যায় যে মার্ক করার কোনো সুযোগ নাই, তুমি যদি সঠিক লিখতে পারো। তাহলে আমি কিন্তু বলতেছি তোমার যদি প্রপার কনসেপ্ট থেকে থাকে, তাহলে তুমি কোন চ্যাপ্টারগুলো লিখবা, যে 3টা চ্যাপ্টার লিখছো এই 3টা থেকে ইনশাআল্লাহ তুমি 4টা উত্তর করতে পারবা। কারণ এই যে হাতি, এই মন্টু হাতি থেকে কয়টা কোয়েশ্চেন আসা উচিত? মিনিমাম 2টা, বুঝছো? না হলেও মার্চ হবে। এবং এরপরে আরেকটা চ্যাপ্টার যেখান থেকে মার্ক উঠানো সব থেকে সহজ, সেটা কোনটা বলো তো? পদার্থের গঠন হতে পারে, পর্যায় সারণী হতে পারে। আমি বলবো পর্যায় সারণী, টু দা পয়েন্ট, বুঝে লেখার মতন জায়গা পর্যায় সারণী। পদার্থের গঠন হতে পারে অনেকের, কারণ পদার্থের গঠনের মধ্যেও রাদারফোর্ড আর বোর পরমাণু মণ্ডলের গ্রহণযোগ্যতা, কি কাজ হয়েছিল, সীমাবদ্ধতা, এগুলো তোমার কোয়েশ্চেন আসবেই। তুমি যে বোর্ডে দেখো না কেন, কোনো না কোনো বোর্ডের ভিতরে চলে আসছে এই কোয়েশ্চেনগুলো। ওকে, সৌরজগতের সাথে তুলনা করা হয়েছিল কোনটা, বোর পরমাণু মডেল কেন বেশি স্বীকৃত হইলো, কি কারণগুলা বা কি ড্রব্যাকগুলা, সীমাবদ্ধতাগুলা উনি হচ্ছে কাটাইতে পারছিলেন রাদারফোর্ডের। এই জিনিসপাতিগুলা পদার্থের গঠন থেকে যে কোনো বোর্ডে হোক না কেন ইনশাল্লাহ চলে আসছে। যদি চলে এসে থাকে এবং ওগুলো যদি টু দা পয়েন্ট লিখতে পারো, ওগুলাতেও 100% মার্ক তুমি ইনশিওর করতে পারবা। ওকে, বাট আমি যদি তোমাকে বলি
আমি হলে কোন চারটা চ্যাপ্টারকে সিলেক্ট করতাম, তাহলে আমি সেটা বলে দিছি। এই যে একেবারে শুরুতে ওই যে মৌলের ধারণা, রাসায়নিক বিক্রিয়া, এটা এখানকার দুইটাই জীবাশ্ম, সাথে সাথে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, এবং এরপরে পর্যায় সারণী। এখন চলো, তুমি তোমার মোটামুটি ভাবে সিলেকশন করা শেষ, বাট এমসিকিউ কে তুমি এরকম ভাবে সিলেক্ট করতে পারবা নাকি? ওটা তো সব চ্যাপ্টার থেকে দিতে হবে, 6টা থেকে। তাহলে আমরা এমসিকিউ, এসকিউ, সিকিউ, এই 3টা জিনিসের জন্যই, সব কিছুর জন্যই, সিকিউ, এসকিউ, এমসিকিউ, এই 3টা জিনিসের জন্যই এই 6টা চ্যাপ্টারের কি কি টপিক মাস্ট পড়ে যাবই। চলো দেখা শুরু করি। প্রথমেই যদি আমি আসি আমাদের পদার্থের গঠন চ্যাপ্টার 3, এই চ্যাপ্টার 3টা আমরা একাডেমিকে এত মানে ডিটেইলড আকারে পড়াইছি, এর সাথে সাথে আবার অনসরের ভিতরে পড়াইছি, সাথে সাথে আবার হচ্ছে সাজেশন শিট দিয়ে দিচ্ছি, মানে যেটা তোমার প্র্যাকটিস শিট, সাজেশন শিট একসাথে কাজ করবে। ইনশাল্লাহ তোমার প্রিপারেশনে কোনো ঘাটতি থাকবে না। আসো আমি বুঝাই। রাদারফোর্ড বোর পরমাণু মডেল, এটা মানে আমি যে টায়ার লিস্টটা দিয়েছি, এই টায়ার লিস্টে মোস্ট ইম্পর্টেন্ট অংশটাই সামনে দেওয়া। ওকে, রাদারফোর্ড বোর পরমাণু মডেল, এটার গ্রহণযোগ্যতা, সীমাবদ্ধতা মাস্ট, একেবারে ফরজে আইন, করতেই হবে, পারতেই হবে। এরপরে হচ্ছে আইসোটোপের ব্যবহার, এই জিনিসটাও তোমার বোর্ড পরীক্ষাতে এসকিউ অথবা একটা সিকিউ এর খ বা ক যে কোনো অংশের ভিতরে চলে আসছে, লিখে রাখতে পারো। এই যে 14 তারিখে পরীক্ষা হবে, তখন আমার কথা মিলাও। তারপরে পার্সেন্টেজ থেকে, অর্থাৎ তার প্রাপ্যতার যে পার্সেন্টেজ, সেটা থেকে তার ভর নির্ণয়। ধরো 3টা আইসোটোপ বা 2টা আইসোটোপ রয়েছে, এর প্রাপ্যতার যে পার্সেন্টেজ, সেখান থেকে ভর নির্ণয়। আমি আরেকটা জিনিস বলে রাখি, এই কোশ্চেনগুলো একটু মানে কি বলবো, কনফিউজিং টাইপের। হাইড্রোজেনের আইসোটোপ কয়টা? হাইড্রোজেন এর আইসোটোপ, যেহেতু আমি একটু দেখাচ্ছি তো দেখাই দিই যতটুকু আমার মনে থাকবে আর কি। হাইড্রোজেনের আইসোটোপ কয়টা ভাই? 7টা। প্রকৃতিতে পাওয়া যায় 3টা, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম প্রকৃতিতে পাওয়া যায়, এই কথা তুমি জানো, বুঝছো? কার্বনের আইসোটোপ কয়টা? 3টা, বুঝছো? হাইড্রোজেনের আইসোটোপ 7টা। যদি কোয়েশ্চেনের মধ্যে বা অপশনের মধ্যে 7টা থাকে, 7টাই সঠিক উত্তর হবে। যদি দেখা যায় যে কয়টা পাওয়া যায় প্রকৃতিতে, তাহলে হবে 3টা, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। হ্যাঁ, আমরা যেন মনে রাখতে পারি। আচ্ছা, হাইড্রোজেন হচ্ছে এমন একটা মৌল যেটাতে কোনো নিউট্রন নাই, নিউট্রন নাই। ওকে, আবার যদি ডিউটেরিয়ামের কথা চিন্তা করি, ওটার একটা আইসোটোপ, ওটার মধ্যে কিন্তু আবার ঠিকই নিউট্রন আছে। তো এই জিনিসগুলো যেন ক্রিস্টাল ক্লিয়ার থাকে, ঠিক আছে? আচ্ছা, আমি যে এক্সট্রা যে ইনফরমেশনগুলো দিচ্ছি, এগুলা চলে আসছে 100% শিওর, এগুলো কিচ্ছু বলবো না, তুমি জেনে রেখো, তোমার উপকার হইতে পারে। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমি যদি থার্ড টপিকটার কথা বলি, সেটা হচ্ছে মৌলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের সংখ্যা হিসাব, যেটা অর্থাৎ আমরা ধরে নাও এই যে একটা মৌল যদি এমনভাবে বলি, এখানে আমরা 4টা জায়গায় ব্যবহার করতে পারি। একটা হচ্ছে লেফটে উপরে, লেফটে নিচে, একটা হচ্ছে রাইটে উপরে, রাইটে নিচে। আমরা কোথায় কোন জিনিসটা ব্যবহার করি? উপরে ইউজ করি হচ্ছে এ, নিচে ইউজ করি হচ্ছে জেড, এখানে ইউজ করি হচ্ছে প্লাস মাইনাস এন, এখানে ইউজ করি হচ্ছে ডি। এই প্রত্যেকটা জিনিস কোনটা কি রিপ্রেজেন্ট করে? এ রিপ্রেজেন্ট করে হচ্ছে ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। এই যে একটা শব্দ জেনে রাখো, অনেকেই কিন্তু এই জিনিসটা বা শব্দটা আসলে না জানতে পারো। নিউক্লিয়ন সংখ্যা, এই জিনিসটা কি? নিউক্লিয়ন সংখ্যা এবং ভর সংখ্যা কিন্তু একই কথা। নিউক্লিয়ন সংখ্যা মানে নিউক্লিয়াসের মধ্যের যে সংখ্যা, নিউক্লিয়াসের মধ্যের সংখ্যা কি কি আসলে? প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগফল, যেটাকে আমরা ভর সংখ্যা বলি। এবং রাদারফোর্ড সাহেব এটা নিজেই বলছিলেন যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা এবং এর ভরটা কেন্দ্রে খুবই ক্ষুদ্র বা অল্প একটা জায়গার মধ্যে পুঞ্জীভূত থাকে, যে জায়গাটার নামকরণ উনি করেন হচ্ছে নিউক্লিয়াস। কথা ক্লিয়ার তো? বুঝতে পারছি তো? ওকে, এই নিউক্লিয়ন সংখ্যা ডান। জেডটা কি? জেডটা হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। প্রোটন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা সেম কথা। তাহলে এই জায়গা থেকে যদি আমরা নিউট্রন সংখ্যাটাকে বের করতে চাই, নিউট্রন ইজ ইকুয়ালস টু এ মাইনাস জেড হবে। এ থেকে যদি আমরা ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যাকে বাদ দিই, প্লাস মাইনাস এন, এই জিনিসটা কি? নিউট্রাল অবস্থায় বা নিরপেক্ষ অবস্থায় যতগুলা প্রোটন সংখ্যা থাকে ততগুলা ইলেকট্রন সংখ্যা থাকে কোন একটা মৌলে, পজিটিভ এবং নেগেটিভ চার্জ সমান থাকে। যখনই ইলেকট্রন আদান বা প্রদান, আদান মানে হচ্ছে হয়তোবা নিল, অথবা প্রদান মানে কেউ ত্যাগ করলো, এটার মাধ্যমে সে আয়নে পরিণত হয়, ইদার সে ক্যাটায়নে পরিণত হবে অথবা সে অ্যানায়নে পরিণত হবে। অর্থাৎ ইলেকট্রন যদি ত্যাগ করে সে ক্যাটায়নে পরিণত হবে, তখন আমরা তাকে প্লাস সাইন দিয়ে বুঝাবো। +2 মানে 2টা ইলেকট্রন ত্যাগ করছে, +3 মানে 3টা ইলেকট্রন ত্যাগ করছে, প্লাস শুধু মানে এক তো আর লেখা হয় না, প্লাস লেখা হলে সে একটা ইলেকট্রন ত্যাগ করছে এমন বুঝাবে। এটা আসলে বেসিক্যালি একটা ইলেকট্রন না, এক মোল ইলেকট্রন বুঝায়। এটা আরো পরে এইচএসসি লেভেলে যা বুঝবা, এখন দরকার নেই এত বেশি প্যারা নেওয়ার। মাইনাস মানে হচ্ছে কি, সে ইলেকট্রন গ্রহণ করছে এবং সে অ্যানায়নে পরিণত হয়েছে। হোয়াট দ্য হেল ইজ ডি মিনস? ডি মানে কি? ডি মানে বুঝায় হচ্ছে ভাইয়া পরমাণু সংখ্যা। লেটস সে আমি যদি বলি O3, এখানে অক্সিজেনের 3টা পরমাণু আছে, O3 হচ্ছে একটা ওজন অণু, একটি, এই জিনিসগুলো যদি তোমার প্রিসাইজ থাকে, একটি ওজন অণু, ওজন অণু যেখানে 3টি অক্সিজেন পরমাণু রয়েছে, পরমাণু
আছে। ক্লিয়ার? এই জিনিসগুলো যেন ক্লিয়ার থাকে ভাই, তাইলে হয়েছে। আচ্ছা, ডান। এরপরে বললাম আমি ইলেকট্রন বিন্যাস সংক্রান্ত জিনিসপাতি। ইলেকট্রন বিন্যাস সংক্রান্ত জিনিসপাতি তুমি পর্যায় সারণীতেও পড়বা। ওই যে এসএস, পিএস, পিএস, ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এফডিপিএস, এই যে এগুলোর ভিতরে আহ্বায়ক নীতি অনুযায়ী যে ইলেকট্রনগুলো প্রবেশ করে, হ্যাঁ। তারপরে আমরা ক্রোমিয়াম, কপার, সিলভার, এই যে শুরুর অংশ অ্যারাম, ল্যান্থানাম, এই যে এদের যে ইলেকট্রন বিন্যাসে মলিবডিনাম একটু পার্থক্য দেখা যায়, অর্থাৎ আমাদের এই আহ্বায়ক নীতিটাকে ক্ল্যাশ করে এরা, এই জিনিসপাতিগুলো তোমার যেন নখদর্পণে থাকে। ওকে, তারপরে অণু, পরমাণু, এই যে অণু কোনটা, পরমাণু কোনটা, মৌলিক পদার্থ কোনটা, যৌগিক পদার্থ কোনটা, এটার যেন একটু ধারণা থাকে। এটা একেবারে চ্যাপ্টারের শুরুতে পড়ানো হয়, বাট স্টিল এটা আমরা এখান থেকে তোমাকে দেখাই দিচ্ছি। এখন আমি থার্ড চ্যাপ্টার থেকে যা যা কিছু তোমাকে বললাম, দেখো তুমি এক্স্যাক্ট এই সেম জিনিসগুলা এখানেও পাবা। থার্ড চ্যাপ্টার থেকে আমি যা যা কিছু বললাম, ধরো এই যে এখান থেকে তোমাকে এই জিনিসগুলোকে প্র্যাকটিস করতে হবে। এটা টপিক 1 দেওয়া আছে, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আপেক্ষিক পারমাণবিক ভর সংখ্যা। এখানে O2 এর প্রোটন সংখ্যা কত, ওই যে বললাম পারমাণবিক সংখ্যার হিসাব কথা। আচ্ছা, প্রোটন সংখ্যার সাথে কি আমার প্লাস মাইনাস চার্জটা কোনো ম্যাটার করে? এই প্লাস মাইনাস চার্জটা কি কোনো ম্যাটার করবে? নিশ্চয়ই না। অক্সিজেনের প্রোটন সংখ্যা আসলে কত বলো তো? 8। প্রোটন তো আদান প্রদান করা সম্ভব হয় না, অক্সিজেনের প্রোটন সংখ্যা কত? 8। তাহলে এটা রাইট আনসার কত হবে? 8 হবে। এই জিনিসটার উত্তর সহ তোমাকে এখানে দিয়ে দেওয়া আছে। কথা ক্লিয়ার? বুঝাইতে পারছি? দেখো, ওকে, সো বুঝতে পারছো যে কথাটা আমি বললাম, যে এই যে এখানে যেমন মানে ওই কোশ্চেনের আলোকে যা যা কিছু দেওয়া আছে, একটা মৌল D1 যার প্রোটন সংখ্যা হচ্ছে 17, নিউট্রন সংখ্যা হচ্ছে 18, কোনটি দ্বারা এই মৌলটিকে প্রকাশ করা যায়, মানে কিভাবে এটাকে প্রকাশ করব। তাহলে আমরা প্রকাশ করার সময় তো ভর সংখ্যা আর প্রোটন সংখ্যা মাস্ট দেই লেফট সাইডে। এগুলা তো লেফট সাইডে ভর সংখ্যা যদি বলি, তাহলে 17 আর 18 যোগ হয়ে যাবে না? তার মানে 35 এবং নিচে আমরা কি দিব? প্রোটন সংখ্যা দিব নাকি ভর সংখ্যা দিব? অবশ্যই আমরা প্রোটন সংখ্যা দিব। নিউটন সংখ্যা তো দিব না। প্রোটন সংখ্যা কত? 17, তার মানে খ। এই যে দেখো উত্তর খ। টপিক 1 এর আন্ডারে এই কয়টা কোশ্চেন আছে, তুমি প্র্যাকটিস করলা। এরপরে তুমি সুন্দর মতন ভাই উপরে উঠবা, চলে যাবা হচ্ছে দেখো ওই টপিক 1 এর আন্ডারে যে আমার সিকিউ কোশ্চেন দেওয়া আছে, ঢাকা বোর্ড 23 আসা কোশ্চেন ছিল। 2টা পরমাণু মডেল দেওয়া। একটা পরমাণু মডেল, এটা কিন্তু বোর পরমাণু মডেল, এটা হচ্ছে বোর সাহেবের পরমাণু মডেল। এটা আমরা দেখেই বুঝছি। এটা কার বলতো? রাদারফোর্ড পরমাণু মডেল, রাদারফোর্ড সাহেবের পরমাণু মডেল। আমরা এগুলো একাডেমিকের মধ্যে যথেষ্ট ডিটেলসে বুঝাইছি, পড়াইছি, দেখাইছি। তো এখন এখান থেকে আমাদের কোশ্চেন কি করছে তা আমরা দেখলাম, তা আমরা প্র্যাকটিস করলাম। ডান। ওখানে ক খ ছিল হচ্ছে রেলিভেন্ট, তাই ওইটা আবার পরমাণু মডেলের ভিতরে কিন্তু গ ঘরও দেওয়া আছে, ওই সেম কোশ্চেনেরই গ ঘ দেওয়া আছে। টপিক 2 দেখো রাদারফোর্ড পরমাণু মডেল। এখানে যেমন একটা কোশ্চেন দেওয়া, উপরে কিছু এমসিকিউ দেওয়া, কবে কোনটা আবিষ্কার হয়েছিল না হয়েছিল। তারপরে গ ঘ, কোন মডেলটিকে সৌর মডেল বলা হয়, কারণ সহ ব্যাখ্যা করো। রাদারফোর্ড মডেলকে বলা হয়। কারণ কি? কারণ উনি এটাকে তুলনা করছিলেন যে সৌরজগতে যেমন কোন একটা নক্ষত্রকে কেন্দ্র করে উপগ্রহগুলো ঘুরতেছে, ঠিক একই রকমই ভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আমাদের ইলেকট্রনগুলো ঘুরতেছে, কিন্তু কোনো নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে কিনা বা কেমন ভাবে ঘুরতেছে এমন কিছু উনি বলেন নাই। তো এটার মাধ্যমেই আসলে এটা আবার পরবর্তীতে একটা উনার সীমাবদ্ধতা হিসেবেও দাঁড়ায়, যে একটা চার্জযুক্ত বস্তুগুলোর সাথে, অর্থাৎ ইলেকট্রন প্রোটনে তো চার্জ আছে, সেটার সাথে চার্জহীন বস্তুর তুলনা আসলে অপ্রাসঙ্গিক। ওকে, তো এই যে দেখো এখানে সেটার উত্তরও করে দেওয়া আছে, উদ্দীপকের মডেল যদি তুলনা করো, যেটা বললাম সাজেশনের মধ্যে। নিচে আসো, এরপরে যদি যাও টপিক 3 পাবা কক্ষপথ ও কক্ষপথের বিভিন্ন উপস্তরে ইলেকট্রন সমূহের বিন্যাস, কোনটাতে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, কোনটার কত নাম্বার শেলে কে থাকে। অর্থাৎ আমরা যখন চিন্তা করব আমাদের শেল সংখ্যা, তাহলে আমাদের যখন প্রথম শক্তি স্তর, এটাকে বলা হয় কি? কে শেল, ক্যাপিটাল কে, তারপরেরটা এল, পরেরটা এম, পরেরটা এন, পরেরটা ও, পরেরটা পি, এরকম ভাবে কিন্তু এটা চলতে থাকবে। হ্যাঁ, এখানে এন এর মানটা হচ্ছে ভাই, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4, 5, 6। আর আমাদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত বলো তো? কোনো শক্তি স্তরে টয়েস এন স্কোয়ার, মানে এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে কত হবে? 8, এখানে কত হবে? 18, এখানে কত হয় বলো তো? এখানে হয় হচ্ছে আমাদের 32, এবং এটা সর্বোচ্চ 32টাই হয়, 32-এর বেশি কিন্তু হয় না। 32 কেন? হ্যাঁ, পরীক্ষার আগের রাতে অ্যাটলিস্ট কারণ বলা লাগবে না। এই যে এসপিডিএফ এর হিসাব যখন বুঝতে পারবা তখন বুঝতে পারবা। তো এর পরবর্তীতে যে আর এটা কাজ করে না। কিন্তু যদি কখনো মানে কাজ করে না বলতে দরকার পড়ে না, যদি কখনো আমাদের প্রয়োজন হয় 118টা মৌলের থেকে আরো বেশি মৌল আমার আবিষ্কার হইলো, তাদের ইলেকট্রন বিন্যাসের জন্য আরো স্পেস বা জায়গা দরকার, তখন এটা ঠিকই কাজ করবে, সমস্যা নেই। তখন প্রস্তাবিত উপশক্তি স্তর বা সাবশেল হিসেবে আমাদের জি আবিষ্কার হবে। এমন এগুলা নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই অ্যাটলিস্ট। এই যে দেখো মৌল থেকে ডিকোড করতে পারা, এটা কাইন্ড অফ থার্ড চ্যাপ্টারের কোশ্চেনটা বলছে, বাট এটা চতুর্থ চ্যাপ্টারের কোশ্চেন পারমাণবিক সংখ্যা থেকে। এটা আমি এখানে ধরো লিখে দিচ্ছি, এই যে দেখো এখানে একটা দিছি না, উদ্দীপকের ছক থেকে ডিকোড করতে পারা, মৌলটাকে ডিকোড করতে পারা, এটা পর্যায় সারণীর মধ্যে দেওয়া আছে। কেমন ডিকোড করতে পারা দেখো আমি দেখাই। ডিকোড করতে পারা বলতে এটা বুঝাচ্ছে 3টা প্রতীকী অর্থে ব্যবহৃত মৌল দেওয়া। 17 মানে কে? ক্লোরিন। 17 কি? তার পারমাণবিক সংখ্যা বুঝাচ্ছে না, তার মানে এটা হচ্ছে ক্লোরিন। 19 কে? ভাই পটাশিয়াম।
21 কে রে? স্ক্যান্ডিয়াম, তাই না? এখন এরপরে এখানে বলতেছে কি জেড এর সর্বশেষ ইলেকট্রনটি 3D অরবিটালে প্রবেশ করলো, ওয়াই এর ক্ষেত্রে তা হয় না। ইলেকট্রনটির এরূপ বিন্যাসের কারণ বিশ্লেষণ করো। এটা অলরেডি আমরা করছি না, ইলেকট্রনটার এরূপ বিশ্লেষণের যে কারণটা, মানে অলরেডি করছি বলতে কি বুঝাচ্ছি আমি, বুঝছো কি বলতেছে? জেড মানে স্ক্যান্ডিয়ামেরটা 3D তে প্রবেশ করে, কিন্তু যদি আমরা চিন্তা করি ওয়াই এর ক্ষেত্রে, তাহলে সেটা 3D তে প্রবেশ না করে 4s এ প্রবেশ করে। কেন? কারণ শক্তির বিন্যাস, তুমি দেখো 4s এর শক্তি কত আসলে, 4s এ n প্লাস এল এর মান কত? 4, n প্লাস এল এর মানটা কত? 4, আর 3D এর ভিতরে এটা কত বলো তো? 5। তাহলে কে বেশি শক্তিশালী? অবশ্যই 4 বেশি, মানে 4s টা হচ্ছে কম শক্তিশালী। আমরা তো জানি ইলেকট্রন সমূহ প্রবেশ করে কিভাবে, শক্তির মানে ঊর্ধ্বক্রম অনুসারে, অর্থাৎ প্রথমে নিম্ন শক্তি স্তর বিশিষ্ট ইলেকট্রনগুলোতে মানে ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তর বিশিষ্ট স্তরগুলোয় প্রবেশ করবে, তারপরে পর্যায়ক্রমে ঊর্ধ্বটাতে যাবে। তো এই জন্য এটার ভিতরে প্রবেশ করে। এই 19-এর ক্ষেত্রে দেখা যায় যে 18-র পরে 4s এ মাত্র একটা ইলেকট্রন থাকে, সেটাতেই বিন্যাস করে থেকে যায়। হ্যাঁ, এই যে n প্লাস এল এর মান দিয়ে এটাকে বুঝাইছে, তুমি এখানে দেখলেই বুঝবে n প্লাস এল এর মান দিয়ে এটাকে বুঝাইছে। হ্যাঁ, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে দেখো যে 4s 2 হয়ে যাওয়ার পরে তারপরে যে 3D তে প্রবেশ করে, কিন্তু এখানে দেখা যায় 4s 2, এটা 2 বলছে, এটা 4s 1 হবে, এটা ভুল করছে এখানে একটু, এটা 4s 1 হবে। 19 না, 18-18-র পরে 4s 1 ইলেকট্রন বিন্যাস ডান। আশা করি বুঝাইতে পারছি। চলো এবার নেক্সট গুলাতে যদি আমি যাই, তারপরে রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের গ্রহণযোগ্যতা। ওই যে দেখো আগে এই কোশ্চেনটাই করছিলাম না, ওইটারই গ ঘ এখানে দেওয়া। এ ও বি মডেলটির কোনটি অধিক উপযোগী? অবশ্যই বোর পরমাণু মডেল অধিক উপযোগী। এটার কারণগুলো ব্যাখ্যা, আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর হিসাব বা এই ধরনের জিনিসপাতি, যেটা এটা হচ্ছে ওই যে এ মিউ বা ডাল্টনের যে হিসাবটা আছে আমরা করছিলাম না, কার্বন 12 আইসোটোপের কোন একটা পরমাণুর ভরের 1/12 অংশ, এটাই হচ্ছে 1 এমিউ এর মান। এবং ওটা থেকে আমরা আসলে যে কোনো মৌলের, ওটার সাথে যদি তুমি যে কোনো মৌলের পারমাণবিক আণবিক ভর যেটা বা পারমাণবিক ভর যেটা, সেটাকে যদি গুণ করো তাহলে সেটার একটা পরমাণুর ভর পেয়ে যাও, বুঝছো? তো এমন এখানে যেমন দিয়ে রাখছে, এখানে যেমন এই যে ধরো একটা কোশ্চেন আমি বলি, বি চিত্রের মৌলটির একটি পরমাণুর ভর এত হলে এর আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। একটা পরমাণুর ভরই দিয়ে রাখছে, ঠিক আছে? আমি তো বললাম যে কোনো একটা মৌলের আণবিক ভরের সাথে বা পারমাণবিক মোলার মোলার যে ভর, তার সেই মোলার ভরের সাথে যদি তুমি এ মিউটাকে গুণ করো, 1 এমিউ কে গুণ করো, তাহলে একটি পরমাণুর ভর পেয়ে যাবা, একটি পরমাণুর ভর পাবা, একটি পরমাণুর ভর। তো তোমাকে দিয়ে রাখছে একটা পরমাণুর ভর, তোমাকে এটা এমটা বের করতে বলছে, তাহলে এম এর মানটা আসলে কি হয় বলো তো? এই একটি পরমাণুর ভর যেটা, অর্থাৎ 11.719 10⁻²4, এটাকে যদি তুমি 1 এমইউ দ্বারা ভাগ করে দাও, 1 এমইউ মানে কত বলো তো? 1.6767 ইন্টু 10⁻²4 গ্রাম। এটা হচ্ছে 1 এমইউ এর মান 1.67। দেখো এটা থেকে যদি ক্যালকুলেশন করো, এটার উত্তর আসে কত? 7। 7 মানে হচ্ছে কাইন্ড অফ 7.06 এরকম গ্রাম পার মোল। তাহলে এটা আসলে হয় হচ্ছে বেসিক্যালি লিথিয়াম, লিথিয়াম, লিথিয়াম। ওকে, এই হচ্ছে এখানকার আলাপ, বুঝছো? এখান থেকে এটা এরকম ভাবে করা যায়। তারপরে পরমাণুর ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যার হিসাব, এটা অলরেডি আমি বলছি, করছিও। এমসিকিউ গুলো দেওয়া আছে, জাস্ট সিম্পলি কমপ্লিট করবা। এখানে সিকিউ দেওয়া আছে, সেটাকেও কমপ্লিট করবা। ক্যাথোড অ্যানোডের যে হিসাবটা, সেটা কিন্তু আরো পরের। হ্যাঁ, রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটাতে আছে একটু, আর রসায়ন শক্তি তোমাদের যেটা শর্ট সিলেবাসের মধ্যে নাই, সেখানে ডিটেলসে আছে। তো ক্যাথোড অ্যানোডের কনসেপ্ট তোমাদের আসার যথেষ্ট মানে পসিবিলিটিস নাই বললেই চলে। এটা ইনশাল্লাহ আসার চান্সেস নাই, বাট যেহেতু আছে দেখে যেও, খালি দেখে যেও। হ্যাঁ, বলা যায় না। ওকে ডান। এরপরে আইসোটোপ, আইসোটোপের ব্যবহার রিলেটেড কোশ্চেনগুলো দেওয়া আছে, এগুলো অলরেডি দেওয়ানো, বলা, করা, এটার আমি কথা বললাম। আইসোটোপ রিলেটেড জিনিসপাতিগুলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। তার এর সাথে সাথে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়, চ্যাপ্টারটা শুরু হচ্ছে পরে, চতুর্থ চ্যাপ্টার পর্যায় সারণী। এরপরে আমরা পর্যায় সারণী চ্যাপ্টারটাকে একেবারে একটু চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করব। চলো দেখি এটা তাহলে। এই যে দেখো এই চ্যাপ্টারগুলোর এই জিনিসগুলো যেন আমরা হচ্ছে খুব ভালো মতন আসলে ডিকোড করতে পারি। আমি এটার কথাটা এইখানে বলছি যে চ্যাপ্টারটাকে ডিকোড করতে হবে আমার। ডিকোড, উদ্দীপকে যে ছকটা দেওয়া থাকবে সেটাকে যেন আমি ডিকোড করতে পারি। এই চ্যাপ্টারের এই যে যেই টপিকগুলো আছে, এটার কোনো একটা অংশ তুমি একটু কম বুঝো, কিভাবে এটা থিওরিটা কই থেকে দেখবা? খুব সিম্পল, একটা সিঙ্গেল পয়সা খরচ করতে হবে না। ভাই কোর্স কিনতে বলবেন না, কোর্স কিনতে বলার কিচ্ছু নাই। দেখো যেটা বলতেছি, এখানে আমাদের ইনফিনিটি স্কুলের যদি চ্যানেলে যাও, তাহলে এরপরে প্লে লিস্টের মধ্যে যাবা। প্লে লিস্টের মধ্যে গেলে এক ক্লাসে কেমিস্ট্রি 3টি অধ্যায়, অর্থাৎ এখানে দেখো আলটিমেট অনশট ফর এসএসসি,
এটা ফুল চ্যাপ্টারটাকে আমি ইনশাল্লাহ কমপ্লিট করবো। এখানে 6টা লেকচার ভিডিও আছে, এইটার ভিতরে যদি ঢোকো তাহলে প্রথম লেকচারটাই হচ্ছে আমাদের পরমাণু মডেল রিলেটেড। এখানে সব A to Z একেবারে যেই টাইপ অনুযায়ী তুমি দেখলা কাইন্ড অফ সেই টাইপ অনুযায়ী হচ্ছে যে একেবারে পুরা চুলচেরা বিশ্লেষণ করে দিয়ে দেওয়া আছে, বুঝতে পারছো? সো তুমি একটু খালি মানে যে দিয়ে দিয়েও যেতে পারো, এবং তুমি এখানকার আসলে কমেন্ট রিলেটেড এখন তো অনেক কাহিনী ঘটতেছে, যাই হোক দেখো এরকম ভাবে এখানে কমেন্ট দেখলে বুঝতে পারবা যে তোমার এখানকার ক্লাসটা আসলে জরুরি হবে কিনা তোমার জন্য, এবং এখানে ঢুকলেই তুমি বাকি বুঝতে পারবা। এবং এই প্লেলিস্টের ভিতরে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস তোমার 26 ব্যাচের জন্য যা আছে দিয়ে দেওয়া আছে, বুঝছো? আবার এটাকে মার্জ করে একটা ক্লাস হিসেবে আপলোড করা হয়েছিল, তুমি ওখান থেকে দেখতে পারো, ইটস টোটালি আপ টু ইউ। আচ্ছা, ডান। এরপরে আমরা পর্যায় সারণী অধ্যায়টা যাই, আমার খুব পছন্দের একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে যদি পড়তে বলি, ইলেকট্রন বিন্যাস থেকে গ্রুপ ও পর্যায় নির্ণয়, এটা তোমার MCQ, হ্যাঁ, খ নাম্বারের কোয়েশ্চিন, ইভেন দো মাঝে মধ্যে গতেও চলে আসে, বুঝছো? গ্রুপ আর পর্যায় নির্ণয়, ওকে, সেটা মাস্ট পারতেই হবে আমাদের। এস ব্লক মৌলের ক্ষেত্রে কিভাবে বের করতে হয়, পি ব্লক মৌলের ক্ষেত্রে কিভাবে, ডি ব্লক মৌলের ক্ষেত্রে কিভাবে বের করতে হয়। পর্যায়বৃত্ত ধর্ম, পর্যায়বৃত্ত ধর্মটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, কারণ এখানকার যে সংজ্ঞাগুলা এগুলা ক আসবেই, ক খ এস কিউ এগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং গ ঘয়ের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে তাদের ধর্মের তুলনা। আইত এখানে কি বোঝানো হয়েছে? আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। আইত আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। শুরুর অংশটা নিয়ে যদি চিন্তা করো, আইত একেবারে আয়নীকরণ শক্তি কাকে বলে, তাহলে এখানে তোমাকে একেবারে চিন্তা করতে হবে যে কোনো একটা মৌলের গ্যাসীয় অবস্থায় তার সর্ববহিত শক্তি স্তরে, সর্ববহিত শক্তি স্তর থেকে একটি করে 1 মোল পরিমাণ ইলেকট্রন ত্যাগ করে বা বিচ্ছিন্ন করে তাকে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির পরিবর্তন হয়, বা পরিবর্তন বলতে এখানে শক্তির প্রয়োজন হবে, শক্তির প্রয়োজন হয়, তাকেই বলা হয় তার আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তিটা সবসময় একটা তাপ হারি মানে প্রক্রিয়া, অর্থাৎ তোমাকে শক্তি দিতে হবে তারপরে সে বিক্রিয়াটা ঘটবে, ওকে, এটা হচ্ছে আয়নীকরণ শক্তি। নর্মালি ধাতু যারা, তারা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, তাদের আয়নীকরণ শক্তির মান থাকে, যার আয়নীকরণ শক্তির মান যত কম সে তত বেশি সক্রিয় ধাতু, ওকে। এমন ইলেকট্রন আসক্তি এরই উল্টা। তড়িৎ ঋণাত্মকতা, কোনো একটা মৌলে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন জোড় বা ইলেকট্রন দ্বয় কোনো একটা মৌল কর্তৃক নিজের দিকে টেনে নেওয়ার যে প্রবণতা, সেটাকে তড়িৎ ঋণাত্মকতা বলে, ওকে। ইলেকট্রন নেগেটিভিটি। তো আয়নীকরণ আয়তের ভিতরে কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো মাস্ট পড়তে হবে। ব্যতিক্রম ইলেকট্রন মানে যে ইলেকট্রন আসক্তি বা যেটাকে আমি বলতেছি হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, সেটার ভিতরে ব্যতিক্রম আছে, ফ্লোরিন ক্লোরিনের ভিতরে, এটাও তোমাকে পড়তে হবে। এই জিনিসগুলো যদি তুমি না জেনে থাকো, আমি জাস্ট তোমাকে বলি, তুমি তো দেখোই, মানে ওই যে আমি শীট দেখাবো, সমস্যা নাই। ধরো হচ্ছে পর্যায় সারণীর ভিতরে ঢুকো এই ক্লাসটার মধ্যে যদি যাও, তারপরে পর্যায় সারণী ক্লাসের ভিতরে যে যদি আমি একটু আমাদের বৈশিষ্ট্যগুলো, এই যে আকার আইতের যে বৈশিষ্ট্যগুলো, দেখো এগুলো আমি ডিটেলসে বুঝাইছি, পড়াইছি। আমি তোমাকে দেখাই, আমি যে জায়গাটাতে দেখাতে যেতে চাচ্ছি, আকার রিলেটেড পড়াইছি আমি। আয়নীকরণ শক্তি আমি দেখাতে চাচ্ছি হচ্ছে আমাদের যেই এর বিভবটা, পার্থক্যটা, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের কাহিনীটা হইছে, ওয়েট, এই যে ইলেকট্রন আসক্তির মান কম বেশি ফ্লোরিন আর ক্লোরিন, এটা স্পেসিফিক একটা আলাদা ভাবে নিয়ে স্লাইড নিয়ে আলাদা করে পড়ানোই আছে ফ্লোরিন আর ক্লোরিনের কেন বেশি। এবং এটা যদি তুমি আরেকটু আগায় যাও, তাহলে এখানে তোমার আমি সব ডিটেলসও বলে দিছি যে ব্রোমিন আর আয়োডিনের ক্ষেত্রে কেন এটা ঘটে না। সো তুমি জাস্ট একটা সিম্পলি দেখলেই হয়েছে, বুঝছো? তুমি এগুলো দেখলে এটাকে ইজিলি ধরে ফেলতে পারবা। একটা বার একটু অল্প সময় ওয়েস্ট করো, ইনভেস্ট করো, তোমার বিফলে যাবে না, আমি বলতেছি, ওকে। এরপরে যেটা কথা, এস পি ব্লক মৌলর গ্রুপ নাম বৈশিষ্ট্য, আমি তোমাকে প্রথমেই পর্যায় সারণীর একটা পুরা ওভারভিউ দিই এই ক্লাসের ভিতরে। দেখবা আমি হচ্ছে যে প্রায়, এটা তো তোমার ক্লাস শেষ একেবারে কত দিকে, 1 ঘন্টা 37 মিনিটের দিকে, এটাকে টান দাও, টান দিয়ে শুরুর অংশে যদি দেখো পর্যায় সারণী চলতেছে, আমার ক্লাসের 25 মিনিট চলে গেছে, আমি পর্যায় সারণীতেই আছি এখনো, একটা সিঙ্গেল স্লাইডে, তাও আবার আমার নেওয়া। প্রত্যেকটার মৌলকে এরকম ভাবে আলাদা আলাদা করে, প্রত্যেকটা মৌলকে না, আমার যতটুকু বেসিক মৌল তোমার, বিশেষ করে এখানে যতটুকু দেওয়া আছে, এটা তোমার আপ টু অ্যাডমিশন পর্যন্ত কাজে লাগবে, এইচএসসিতেও, একাডেমিকেও তোমাকে এটা এইচএসসিতেই শেখানো হচ্ছে। দেখো এই যে একেবারে যতদূর পর্যন্ত দেখছো, এতদূর পর্যন্ত, মানে এখন পর্যন্ত পর্যায় সারণীর ভিতরেই আছি আমরা, এই ক্লাস শেষ হয়ে গেছে। তারপরে পর্যায় সারণী থেকে এবার আমাদের এক্সট্রা গ্রুপ আর পর্যায় নির্ণয়ের জন্য যা যা কিছু করা, তা এখানে দেওয়া আছে, বুঝছো? মানে প্রায় আমরা দেখা যেতে পারে প্রথম 30 মিনিট আমরা পর্যায় সারণী নিয়ে বকর বকর করতেছি, পর্যায় সারণীতে যা যা কিছু ইনফরমেশন, বেসিক ইনফরমেশন দরকার সব, এবং এটা আমি তোমাকে নিজেও 2-3 বার করে প্র্যাকটিস করতে বলি। এই একটা জিনিস থাকলে পর্যায় সারণী তোমার নখদর্পণে। তো এস ব্লক আর পি ব্লক মৌলগুলাকেই লেখা মেইনলি, এই যে দেখো এখানে, এই যে এস ব্লক মৌল হচ্ছে এই এখানে 13টা আছে, হিলিয়াম একটা 14টা, আর পি ব্লক মৌল হচ্ছে 13 থেকে যে 18 পর্যন্ত, এই যে মানে 36টা মতো থাকে এই। তারপরে হচ্ছে পর্যায় সারণীর গুরুত্ব, বুঝছো? পর্যায় সারণীর গুরুত্ব জিনিসটা কি, কেন আমরা পর্যায় সারণী পড়বো, কেন এরকম ভাবে পর্যায় সারণীর দরকার ছিল? কারণটা হচ্ছে
পর্যায় সারণীর গুরুত্বটা এই জায়গাতে আসলে বেড়ে যায় যে এস ব্লক আর পি ব্লক মৌলগুলোকে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট বা প্রতিরূপী মৌল বা সেটাকে বলা হয় হচ্ছে যে মানে প্রতিনিধিত্বকারী মৌল। এরা কি করে, এদের মৌলের যে কোনো একটা মৌলের বৈশিষ্ট্য তুমি যদি পারো, ওই গ্রুপের সকল মৌলের বৈশিষ্ট্য মোরলেস কাছাকাছি সেম। হ্যাঁ, রাসায়নিক এবং ভৌত যে বৈশিষ্ট্যটা এটা কাছাকাছি। তাই আমাদেরকে আসলে 7টা গ্রুপের মানে 18টা গ্রুপ ওয়াইজ যে বৈশিষ্ট্যগুলো এস ব্লক আর পি ব্লকের ভিতরেই তো ধরো হচ্ছে এখানে 2টা আর ওখানে হচ্ছে প্রায় 6টা, বুঝছো? মানে 13 থেকে 18 পর্যন্ত 6টা। তো এই যে এতগুলা গ্রুপ 8টার তো আমার এভাবেই বৈশিষ্ট্য মনে থেকে যাচ্ছে। হ্যাঁ, এতগুলা তো মৌল আমাকে আলাদা করে পড়তে হচ্ছে না। ক্লিয়ার? এই যে এই ধরনের যেটা, তারপরে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস, তারপরে হচ্ছে কিভাবে তার মানে কোনটার পরে কে আসতেছে, কে কোন গ্রুপে থাকতেছে, এই সব কিছুই আসলে পর্যায় সারণীর সাহায্যে খুব সহজে রিপ্রেজেন্ট করা যায়। এটাই হচ্ছে পর্যায় সারণীর গুরুত্ব, এটা আছেও। তারপরে ডিকোড করতে পারা, এগুলা রিলেটেড কথাবার্তা তো বললাম। চলো আমরা হচ্ছে সাজেশনটা একটু দেখি। সাজেশনটা দেখলে আরো বেশি ক্লিয়ার হবে এখান থেকে অনেক কিছু। দেখো, ডিকোড করতে পারা, এখানে যেমন ওয়াই আর জেড এর আয়নীকরণ শক্তি ও পারমাণবিক ব্যাসার্ধ পরস্পরের বিপরীত ক্রমে পরিবর্তিত হয়। ওয়াই আর জেড এর, তো তোমাকে আগে ওয়াই আর জেড এর তো দুইটা জিনিস বুঝতে হবে। মানে এখানে দুইটা পারমাণবিক যে পর্যায়বৃত্ত ধর্ম সেটা নিয়ে আলোচনা করতে বলছে। এক হচ্ছে আকার আর একটা হচ্ছে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি একটা হচ্ছে আকার আর একটা হচ্ছে আয়নীকরণ শক্তি। তো ওয়াই আর জেড কে আসলে, এটা কি নিয়ন বুঝাচ্ছে না ভাইয়া? তার মানে এটা হচ্ছে গ্রুপ নাম্বার আমাদের 18, তার মানে উপরেরটা ছিল হচ্ছে হিলিয়াম। ওয়াই আর জেডে তাহলে কে থাকবে? নিয়নের এক্সাক্ট আগে কে থাকে? ফ্লোরিন। তার এক্সাক্ট আগে কে থাকবে? অক্সিজেন, তাই না? তো অক্সিজেনেরটার কথা মানে যদি আকারের কথা চিন্তা করো, তাহলে আকারে অবশ্যই অক্সিজেন বড় হবে কার থেকে? ফ্লোরিনের থেকে। আর আয়নীকরণ শক্তি কি ছিল বলতো? যত বাম থেকে তুমি ডানে যাবা আয়নীকরণ শক্তির মানটা তত বাড়বে। তার মানে অক্সিজেনের থেকে কার আয়নীকরণ শক্তির পরিমাণ বেশি হবে? ফ্লোরিনের। এটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি বা আইই, আর এটা হচ্ছে আমাদের কি বলে হচ্ছে আকার বা রেডিয়াস, ওকে, বা সাইজ, যাই বলো না কেন। ক্লিয়ার? এটাই কিভাবে হচ্ছে না হচ্ছে এটার ব্যাখ্যাটা এখানে দেওয়া। এটা আমরি কঠিন কিছু না, সহজ জিনিস। কেন বলতেছি সহজ জিনিস? কারণ যখন পারমাণবিক সংখ্যা, ওই যে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়, তখন আকর্ষণ বলটা বেড়ে যাবে। ও ওখানে খুব সর্ববস্তু শক্তি স্তরকে অ্যাট্রাক্ট করে ধরে রাখবে। দ্যাটস ওয়াই যত তুমি বাম থেকে ডানে যাবে তত আকারটা ছোট হতে থাকবে, কারণ শক্তি স্তর তো বাড়ে নাই। আর যেহেতু আকর্ষণ বল বেড়ে গেছে, তার মানে সর্ববস্তু শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন ত্যাগ করানো অনেক কঠিন হবে। তাহলে ফ্লোরিনে এটা অনেক কঠিন, তাই অনেক বেশি শক্তি লাগে, দ্যাটস ওয়াই তার আয়নীকরণ শক্তির মানটা বেশি। এই জিনিসই সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া। ওকে, আচ্ছা, মৌলের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের সাথে পর্যায় সারণীর প্রধান গ্রুপগুলোর যে সম্পর্ক সেটা দেখো। এখানে কি বলতেছে, ক্ষার ধাতুর বহিষ্ঠ ইলেকট্রন সংখ্যা কয়টি? ক্ষার ধাতু, শুধু ক্ষার, মৃৎক্ষার না, ক্ষার ধাতু হচ্ছে 1, তার মানে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটা করে ইলেকট্রন থাকে। সঠিক উত্তর ক, 1। আচ্ছা, এরকম ভাবে এখানে দিয়ে দেওয়া আছে, এটা তুমি করবা। কোনটি লবণ উৎপন্নকারী? সামুদ্রিক লবণ উৎপন্নকারী হ্যালোজেন, 17 নম্বর গ্রুপের মৌল। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। দেখো তো কোনটা আছে? ফ্লোরিন, ঘ। আচ্ছা, সিকিউ পার্টের মধ্যে দেখো, সোনিয়া 4টা মৌলের ইলেকট্রন বিন্যাস করে তাদের ইলেকট্রন রাসায়নিক ধর্ম পর্যবেক্ষণ করলো। 4টা মৌল হচ্ছে পটাশিয়াম, আচ্ছা পটাশিয়াম না, এটাকে আবার পটাশিয়াম মনে করো না। দেখো KLM দেওয়া, N, KLMN প্রচলিত অর্থের মৌলের প্রতীক নয়। এখানে যে জিনিসটা দিয়ে দেওয়া আছে সেটা হচ্ছে প্রত্যেকের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। তাহলে কেটাকে বলতো লিথিয়াম 3 যেহেতু, এলটাকে বলতো সোডিয়াম, 24 কার ভাইয়া বলতো ক্রোমিয়াম, 29 কার বলতো কপার। ক্রোমিয়াম আর কপার কিন্তু ঠিকই আমার নর্মাল যে ইলেকট্রন বিন্যাস সেটার একটা কি ব্যতিক্রম ধর্ম প্রদর্শন করে। এখানে গ নাম্বার কোশ্চেন বলতেছে, উদ্দীপকের মৌলগুলোর মধ্যে প্রথম দুটো মৌল রাসায়নিক ধর্ম একই হওয়ার কারণ ব্যাখ্যা করো। সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একই সংখ্যক ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ তাদের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS1, বুঝছো? এটাই হচ্ছে আমাদের প্রথম বা 1 নাম্বার গ্রুপের বৈশিষ্ট্য, এবং এই গ্রুপটাকে বলা হয় হচ্ছে ক্ষার ধাতু। এই গ্রুপের সকল মৌলের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস এটাই। দেখো এই সেম জিনিসটাই ব্যাখ্যা করা আছে এখানে। ওকে, একই হওয়ার কারণ, প্রথম দুটি মৌল একই গ্রুপে হওয়ার কারণে এদের রাসায়নিক ধর্ম একই গ্রুপে হওয়ার কারণে। আচ্ছা, তারপরে দেখো মৌলের গ্রুপ ও পর্যায় শনাক্তকরণ, এগুলাও খুব সহজ। এক্স একটা মৌল, মৌলটির পর্যায়ে কোন সারণীর কোন গ্রুপে অবস্থিত। চলো তো এটা একটা করে দেখাই তোমাকে আমি। দেখো এটার ইলেকট্রন বিন্যাস দেখেই বোঝা যাচ্ছে, এটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে N-1 D 1 থেকে হচ্ছে 10 আর NS 1 থেকে হচ্ছে 2। তার মানে এটা ডি ব্লক একটা মৌল। দেখো ডি ব্লক একটা মৌল। ডি ব্লক মৌলের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যদি আমরা হচ্ছে এটার জিনিসপাতি এখন বের করতে চাই ডি ব্লক মৌলের ক্ষেত্রে, তাহলে সেটা হবে হচ্ছে মানে গ্রুপ হয় হচ্ছে, এটার পর্যায় তো 4, পর্যায় হচ্ছে সর্বোচ্চ n এর মান সবসময় 4, গ্রুপ হবে হচ্ছে ডি এর ইলেকট্রন প্লাস এস এর ইলেকট্রন, এস এর ইলেকট্রন সংখ্যা। ডি এর ইলেকট্রন সংখ্যা কয়টা বলো তো? এখানে 5টা। আর এস এর ইলেকট্রন কয়টা?
5টা, আর এসের ইলেকট্রন একটা, তার মানে হচ্ছে 6 নাম্বার গ্রুপে অবস্থিত। তো রাইট অ্যান্সারটা কি হবে? 6 নাম্বার গ্রুপে অবস্থিত। দেখো খ। ওকে, এই সেম জিনিসগুলোকে একেবারে গুলে খাইয়ে পড়ানো আছে ওই ক্লাসগুলোতে। তোমার যদি ওই জায়গার ভিতরে সমস্যা হয় ক্লাসে যাও, ক্লাসটা দেখো। যদি মনে হয় যে না ভাই এটা আমি পারি, আমার রিভিশন দরকার, শিটে আসো, তাইলেই হয়েছে। ওকে, আচ্ছা পরের অংশটাতে যাই। নেক্সট অংশটার ভিতরে যদি যাই তাহলে দেখো সেম ডিকোড করতে পারতে হবে। ডাব্লিউ নামে তো কোনো মৌল নাই, এক্স মানেও কিছু নাই, ওয়াই মানেও কিছু নাই, এগুলোকে ডিকোড করতে পারতে হবে। এটা লিথিয়াম, তারপরে কে ছিল? সোডিয়াম, পটাশিয়াম, তাই না? লি না কে রুবি, রুবিডিয়াম, এরকম ভাবে যাবে। ওকে, পর্যায় সারণীতে বিকাশের পটভূমি, শুরুর দিকের অংশ, কে প্রথমে শুরু করছিলেন না করছিলেন, এটা একই ধরনের মৌল দ্বারা গঠিত, একই যৌগের ধর্ম প্রদর্শন। দেখো এবিসি 3টি পরমাণুর প্রতীক, যাদের পারমাণবিক সংখ্যা 11, 19, 17। 11 মানে কে? সোডিয়াম। 19 মানে কে? পটাশিয়াম। 17 মানে কে? ক্লোরিন। ডান। এই তো, এরপরে চলো আমরা চলে যাব আমাদের রাসায়নিক বন্ধন এই অধ্যায়টাতে। রাসায়নিক বন্ধন থেকে আমাদেরকে কি কি কমপ্লিট করতে হবে তা আগে দেখে ফেলি। রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা থেকে যদি তুমি শুরু করো, তাহলে এখানে তোমাকে শুরুই করতে হবে হচ্ছে অষ্টক ও দুইয়ের নিয়ম। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জিনিস থেকেই তোমার ম্যাক্সিমাম বন্ধন গঠন সমযোজী বা আয়নিক বা এই যে ডায়াগ্রামের সাহায্যে, এই যে ডায়াগ্রাম ফিগার যেটার কথা বলতেছি আমি, এই ডায়াগ্রাম ফিগারটার ব্যাখ্যা দিতে পারবা। হয় অষ্টকের তত্ত্ব মেনে চলবে, না হয় দুইয়ের তত্ত্ব। ওকে, দুইয়ের নিয়ম। এরপরে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, এখানকার মোস্ট ইম্পর্টেন্ট। যদি এখান থেকে একটা সিকিউ আসে, তাহলে আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধনের কনসেপ্ট তার ভিতরে উল্লেখ থাকবেই। আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, এদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তুলনা, দ্রাব্যতা, কেলাস গঠন কিভাবে হচ্ছে না হচ্ছে। ওকে, ধাতব বন্ধনের পরিবাহিতা। ধাতব বন্ধনের পরিবাহিতা বলতে দুই ধরনের, একটা হচ্ছে তাপ আর একটা হচ্ছে বিদ্যুৎ। এই দুই পরিবাহিতা নিয়েই তোমাকে আলোচনা মানে পারতে হবে, কারণ এই দুই পরিবাহিতাই চলে আসে। আর এটার কারণটা কি? মুক্ত ইলেকট্রন। এখানে যেহেতু মুক্ত ইলেকট্রন থাকে অনেক, এবং পারমাণবিক শ্বাস বা পারমাণবিক কোরের মতন একটা ফিগার দেখায়, দ্যাটস ওয়াই। যোজ্যতা ইলেকট্রন ও যোজনী। যোজ্যতা ইলেকট্রন জিনিসটা কি বুঝায় আর যোজনী কি বুঝায়? কোন কোন মৌলের ক্ষেত্রে যেটা যোজ্যতা ইলেকট্রন সেটাই তার যোজনী। গ্রুপ 1 আর গ্রুপ 2 এর মৌলের ক্ষেত্রে তার যোজ্যতা ইলেকট্রন আর যোজনী সেম জিনিস। এটার ব্যাখ্যা পর্যন্ত আসতে পারে, বা ভার্সেস দিয়ে একটা তুলনাও আসতে পারে। তবে এই তুলনা আসুক না আসুক, এইখানে একটা তুলনা আসবেই, জারণ সংখ্যা ভার্সেস যোজনী, এই তুলনা আসবেই। তোমার একটা বোর্ডের ভিতরে এই কোশ্চেন আসছেই, লিখে রাখো একেবারে। ওকে, তারপরে সুপ্ত যোজনী, যৌগমূলক এবং ডায়াগ্রাম ফিগার। ডায়াগ্রাম ফিগার ফর সিকিউ, সুপ্ত যোজনী ফর একটু অ্যাডভান্স এমসিকিউ, এবং যৌগমূলকও এমসিকিউ এবং এসকিউ, এই ধরনের কোশ্চেনগুলোর জন্য আসবে, সংকেত লেখা থেকে শুরু করে। তো আমি যদি তোমাকে বলি যে এই ক্লাসটা কমপ্লিট করার জন্য কি করতে হবে, সেম দেখো রাসায়নিক বন্ধন, এক ক্লাসেই পুরো রাসায়নিক বন্ধন শেষ। এটা হচ্ছে এই একটা চ্যাপ্টার, তুমি এই একটা চ্যাপ্টার আরামসে এখান থেকে কমপ্লিট করতে পারবা। ওকে, রাসায়নিক বন্ধন, যোজ্যতা ইলেকট্রন, যোজনী, এই রিলেটেড আলাপ আলোচনা দেওয়া, যৌগমূলক তাদের নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে কেমন থাকে, ডায়াগ্রাম ফিগার থেকে শুরু করে, এই যে ডায়াগ্রাম ফিগার, ম্যাগনেসিয়াম অক্সাইডের যে বন্ধন গঠনের প্রক্রিয়া, আয়নিক যৌগ কেন হইলো, কিভাবে হইলো, এটা ডায়াগ্রাম ফিগারটা ড্র করে দেখাও, সব এগুলোর ভিতরে সবটা দেওয়া আছে। ক্যালসিয়াম ফ্রোমাইডের ক্ষেত্রে কিভাবে হবে, সবটা দেওয়া। ওকে, তাহলে এটা যদি দেখার প্রয়োজন মনে করো, সিম্পলি ওই প্লেলিস্ট থেকে এটা দেখে ফেলবা। এরপরে যদি আমি যাই যে তোমাকে তাহলে পড়তে তো হবে আসলে, মানে প্র্যাকটিস তো করতে হবে শীটটা, এটা কিভাবে করবা। আয়নিক বন্ধন গঠন টপিক 1 দেওয়া আছে, দেখো এমসিকিউ দেওয়া, সিকিউ দেওয়া। সালফার ট্রাইঅক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, 2 নম্বর অণুর বন্ধন গঠন প্রক্রিয়াটা ব্যাখ্যা করো। সালফারের সর্ববস্তু শক্তি স্তরে অক্সিজেন যেভাবে বন্ধন গঠন করে আছে। সালফারের আউটার মোস্ট শেলের ইলেকট্রন সংখ্যা কয়টা? 6টা। ওই 6টার সাথেই অক্সিজেন, 3টা অক্সিজেন ডাবল বন্ড করে আছে, অর্থাৎ এই যে দেখবা এখানে হচ্ছে সালফারের সর্ববস্তু শক্তি স্তরে 2 নাম্বার আর 3 নাম্বার গহতে 2 নাম্বার যৌগটা চাইছে, ও 1 নাম্বার যৌগ না, আচ্ছা 2 নাম্বার যৌগ ক্যালসিয়াম ক্লোরাইড, সহজটা দিছে আর কি আরো। তো ক্যালসিয়ামের ভিতরে ইলেকট্রন বিন্যাস এইটা, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস এইটা, তাদের বন্ধন গঠন কিভাবে হচ্ছে না হচ্ছে। ডায়াগ্রাম ফিগার চাই নাই, দিতে পারো, দিলে ভালো, না দিলেও কোনো সমস্যা নাই, দিলে তোমার খাতাটাকে আরো অনন্য করবে। ওকে, সমযোজী বন্ধন গঠন, সমযোজী বন্ধন রিলেটেড আলাপ আলোচনা সব এখানে। সালফার ট্রাইঅক্সাইড যে ওখানে ছিল এটা কিন্তু সমযোজী বন্ধনে ছিল, ক্যালসিয়াম ক্লোরাইড আয়নিক বন্ধনের। ওকে, তো এখানে যেমন হচ্ছে LMN দেওয়া, এগুলা কোনোটাই মানে প্রত্যেকটাই প্রতীকী অর্থে ব্যবহৃত। L 7 মানে নাইট্রোজেন, M 15 ফসফরাস, তাই না, আর N 17 মানে কে? ক্লোরিন। আচ্ছা, এখানে দেখো L2 অণুর বন্ধন গঠন, L2 অণু মানে কি ভাই? নাইট্রোজেন, নাইট্রোজেনের N2 অণু কিভাবে বন্ধন গঠন হচ্ছে এটা দেখাইতে বলছে, দেখাই দিছে, 3 ট্রিপল বন্ধন দিয়ে বন্ধন গঠিত হয়। আয়নিক ও সমযোজী বন্ধনের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা, এটা সিকিউ এমসিকিউ পার্ট আছে, এগুলোকে সুন্দর মতন একটা ঠিক মতো একটা রিভিশন দিবা। আর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, অষ্টক এবং 2 এর নিয়ম। সমযোজী বন্ধন গঠনের জন্য
দুইটাই মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, অষ্টকের নিয়ম যেটা, সেই দুইয়ের নিয়মতে সমযোজী বন্ধনের জন্য মাস্ট। অষ্টকের নিয়ম হচ্ছে সর্বস্থ শক্তি স্তরে যে 8টা ইলেকট্রনকে অর্জন করা বা 8টা ইলেকট্রন বজায় রাখা, এই স্থিতিশীলতা, ওইটার আলাপটা হচ্ছে এই অষ্টকের নিয়মের মধ্যে। ওকে, এখানে এখানে বলা থাকবে যে কোনটাতে অষ্টকের নিয়ম পালন করে, কোনটাতে অষ্টকের নিয়মের পালন করে না, সব। ওকে, আচ্ছা, ধাতব বন্ধনের সাহায্যে ধাতুর পরিবাহিতা, ধাতব বন্ধন যেটা বললাম, ধাতুর পরিবাহিতা, 1 বিদ্যুৎ পরিবহন, 2 তড়িৎ পরিবহন, দুইটাই। এই যে এখানে যেমন বলছে AC2 আর BC2 এই যৌগ দুইটার ভিতরে কোনটা পানিতে দ্রবণীয়, যেটা আয়নিক সেটা পানিতে দ্রবণীয় হবে ইনশাআল্লাহ, যেটা না সেটা হবে না। হ্যাঁ, যেমন ধরো AC2, এখানে শক্তি স্তর সংখ্যা দিয়ে দিছে, এ মৌল দিছে, শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা দিছে, বুঝছো? শক্তি স্তর প্রত্যেকটাই তৃতীয়, মানে 3 নাম্বার পর্যায়ে সবাই অবস্থিত। এখানে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা যদি 2 হয়, সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা যখন 2, 3 নাম্বার শক্তি বহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 3 মানে হচ্ছে ম্যাগনেসিয়াম। যখন 5 সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস মানে ইলেকট্রন সংখ্যা 5 মানে হচ্ছে এটা ফসফরাস। 3 নাম্বার শক্তি স্তরে এটা মানে হচ্ছে ক্লোরিন। 7 মানে, ওকে, 2 5 7 সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, শক্তি স্তর 3 ABC। তো এখানে বলছে AC2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এই যে যৌগ, আর BC2 তো হয় না, BC3 যৌগ হবে, ফসফরাস ট্রাইক্লোরাইড। অথবা যদি এটা, হ্যাঁ হ্যাঁ BC2 যৌগ হবে না, BC3 হবে, ফসফরাস। দেখো যৌগটা কি তৈরি করছে সেটা দেখাই। ও, BC2 দিয়ে যৌগই দেখায় নাই এখানে, বা দেখানোর দরকার পড়ে না আসলে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড দ্রবীভূত হবে এর ভিতরে, কারণ ফসফরাসের সাথে ক্লোরিন PCl3, এই যৌগটা হবে হচ্ছে সমযোজী। এই যে দেখো PCl3 আলাপ আলোচনা করছে, PCl3, বুঝছো? ফসফরাস এবং ক্লোরিন 3, PCl3। ওকে, আচ্ছা, তারপরে দেখো, তারপরে হচ্ছে আবার এখানে আসলো যেটা, সেটা আসছে হচ্ছে এমন আয়ন সৃষ্টি, ক্যাটায়ন আর অ্যানায়ন। তারপরে মৌলের প্রতীক ও যৌগমূলকের সংকেত, যৌগমূলকের সংকেত যেটার কথা বললাম, রাসায়নিক বন্ধন গঠন ও রাসায়নিক বন্ধন ও তার গঠন দেওয়া আছে, ডিকোড করতে হবে। তারপরে কিভাবে বন্ধন গঠন হচ্ছে, মানে এটা আমাদের আয়নিক বন্ধন হচ্ছে নাকি সমযোজী, সেই জিনিসটার আলাপ আলোচনা এখানে, ডান। যোজ্যতা ইলেকট্রন, সর্ববহিষ্ঠ শক্তি স্তরের যে ইলেকট্রন সংখ্যা। ওকে, তারপরে একটা কোশ্চেন দেওয়া আছে যেটা সলভ দেওয়া নাই, এটা উপরের আলোকে দেওয়া, এটা তুমি নিজে করবা, এমন ভাবে দেওয়া। এই এরপরে চলে আসো ম্যাথমেটিক্স চ্যাপ্টার, অর্থাৎ আমাদের মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, সেই চ্যাপ্টারটা যদি আমরা শুরু করি। আমার আরেকটা পছন্দের চ্যাপ্টার যাকে বলে, মানে এখানে তুমি ম্যাথ ঠিক মতন করতে পারছো মানে ফুল মার্ক তোমার। তো এখানে শুরুরই একেবারে অংশটা হচ্ছে রাসায়নিক সমীকরণ থেকে এটাকে সমতা করতে পারতে হবে, সমতা করে বিক্রিয়ক, উৎপাদ এবং লিমিটিং বিক্রিয়ক, এই রিলেটেড যে আলাপ আলোচনা, লিমিটিং বিক্রিয়ক, হ্যাঁ এই রিলেটেড, এবং ভর ভিত্তিক যে সমস্যা, মানে কোনটা কতটুকু ব্যবহার হয়েছে, কোনটা কতটুকু উৎপন্ন হবে, এই রিলেটেড যে আলাপ আলোচনা সেটা সম্পূর্ণ হচ্ছে ওইখানে। ওকে, ওইটা পারতে হবে ফার্স্ট। নির্দিষ্ট ঘনমাত্রা দ্রবণ রিলেটেড যে প্রবলেমগুলো, এগুলো অনেক বেশি পরিমাণে আসে। যে মোলারিটি S ইজ ইকুয়ালস টু, তুমি যে হচ্ছে যে 1000 m বাই হচ্ছে W, সরি 1000 W বাই mv করো, 1000 W বাই হচ্ছে যে mv করো, এখানে ভিটা হচ্ছে অবশ্যই ml এ আসতে হবে, অথবা তুমি হচ্ছে n বাই v যে করো, এটা লিটারে আসতে হবে। এই যে জিনিসপাতিগুলো যেন তোমার ক্লিয়ার থাকে, পারো। শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত, এগুলা তো আসছে, মানে চলে আসা ম্যাথ ভাই, এগুলাই বরাবর আসছে। আণবিক সংকেত নির্ণয়, সকল পার্থক্য এবং মোল সংখ্যা সংক্রান্ত সব, সকল পার্থক্য বলতে এখানেও পার্থক্য কিন্তু আছে, কোনটা আণবিক সংকেত, কোনটা স্থূল সংকেত, আণবিক সংকেত ভার্সেস স্থূল সংকেতের পার্থক্য লিখো, আণবিক সংকেত এবং স্থূল সংকেত একই হতে পারে কিনা কারো, মানে হইলে উদাহরণ দাও, আবার ভিন্ন হইতে পারে কিনা। আচ্ছা, তারপরে বিক্রিয়া সমতাকরণ এবং তুতের সংক্রান্ত, বিক্রিয়া সমতাকরণটা উপরে বললাম, আর তুতে স্পেশালি এই যৌগটা পড়তে বলি, কপার সালফেট ইনটু 5 অণু পানি, ঠিক আছে, এই যে আমাদের ব্লু ভিট্রিয়ল, তুতে, এই রিলেটেড প্রায় হচ্ছে কোশ্চেন আসে, এটাকে আলাদা করে দেওয়া। তো এই প্রবলেমটা যদি তুমি এখন সলভ করতে চাও, তুমি যদি চিন্তা করো যে ভাই আমার একটু ক্লাস দেখা লাগবে সুন্দর করে, মৌলের ধারণা রাসায়নিক গণনা 3 নাম্বার যেই লেকচারটা, সরি এটা 4 নাম্বার লেকচার, 4 নাম্বার লেকচারটা এটা শুরু করবা, যা যেখানে যতটুকু মনে হয় দেওয়া দরকার সবটা দেওয়া, মৌলের কনসেপ্ট থেকে শুরু করে, মৌল ও ভুলে গেছে ও কে আসলে, ওই রিলেটেড জিনিসপাতি সব দেওয়া এখানে, সব মৌল রিলেটেড অনেক হচ্ছে যে মজার জিনিসপাতিও দেওয়া ছিল, ওই যে দেখো মিমও দেওয়া আছে মৌল রিলেটেড। তো আসলে পানির কথা টানবো না, থাক, ওকে বাদ দাও। যাক, এরপরে দেখো এই যে মোল রিলেটেড যাবতীয়, এখানে ম্যাথ ট্যাথ করেও সলভ করে দেওয়া আছে তোমার, হাইড্রোকার্বনের দহন বিক্রিয়ার সমতা, সব বিক্রিয়া সমতাকরণ কিভাবে করবা না করবা, নিষ্কাশন করতে যায় কি হয়েছে না হয়েছে, ক্লিয়ার।
হাঁপাই যাচ্ছি মনে হচ্ছে। যাই হোক, এটা হচ্ছে ওই ক্লাস। যদি চিন্তা করো যে ভাই আমার একটু ডিটেল দেখা দরকার, এটা প্রায় 2 ঘন্টার একটা ক্লাস, যেখানে তোমার এই একটা চ্যাপ্টার 6 নাম্বার চ্যাপ্টার ইনশাআল্লাহ ডান। এবং এই একটা 2 ঘন্টা চ্যাপ্টার থেকে যে 10 মার্ক কমন আসবে সেটা ইনশাআল্লাহ বলা যায়। কনসেপ্ট বাইরে যাওয়ার কোনো চান্সই নাই। এরপরে যদি তুমি যাও, ভাই আমার তো এবার প্র্যাকটিস করা লাগবে, চলো প্র্যাকটিস সাজেশন চলে যাই তাহলে। এই যে প্র্যাকটিস সাজেশন, রাসায়নিক সমীকরণের মাত্রিক তাৎপর্য থেকে বিক্রিয়ক উৎপাদের ভরভিত্তিক যে সমস্যা, ভরভিত্তিক যত সমস্যা আছে, ভরভিত্তিক যত সমস্যা, 10 গ্রাম HCl কে সম্পূর্ণরূপে প্রশমিত করতে পটাশিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম দরকার। আমরা জানি HCl আর পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া করে সেম মোলে বিক্রিয়া করবে, ক্যালকুলেটর তোমার কাছে আছে। তো তুমি যদি বিক্রিয়া করো 1 মোলের সাথে 1 মোল বিক্রিয়া করবে, 1 মোল HCl মানে হচ্ছে আসলে 36.5 গ্রাম, পটাশিয়াম হাইড্রোক্সাইড মানে এটার ভর হচ্ছে 39 আর 17 মানে হচ্ছে 56, তাই না? হ্যাঁ 39, 49, হ্যাঁ 56। তাহলে 36 এর সাথে 56 বিক্রিয়া করে, 1 এর সাথে কত করবে আর 10 এর সাথে কত বিক্রিয়া করবে, ডান, উত্তর চলে আসবে তোমার। ওকে, আচ্ছা এরকম ভাবে যদি ক্যালকুলেশন করো এটার উত্তর চলে আসবে ইজিলি। ঠিক একই রকম ভাবে যাবা, কঠিন ক্যালসিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করা হলো, কঠিন ক্যালসিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করা হলো, নাইট্রোজেন গ্যাস আলাদা হবে, ক্যালসিয়াম অক্সাইড হবে। এখানে তোমাকে এই যে দেখো ক্যালসিয়াম অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর এই যে অক্সিজেন, এই গ্যাস তৈরি হয়েছে। একটা জৈব, এখন একটা বিক্রিয়া যদি কখনো এরকম থেকে যায়, এই যে এরকম লেখা আছে, তুমি যদি বিক্রিয়ার উৎপাদ ভুল লেখো তাহলে তোমার ম্যাথ জীবনেও মিলবে না, সিম্পল হিসাব, তোমার বিক্রিয়া সমতাকরণ হবে না। তাই বিক্রিয়ক আর উৎপাদ একটা বিক্রিয়াকে জানা, এটা হচ্ছে সব থেকে প্রাইমারি কনসার্ন। যদি নাও পারো এটা অ্যাটলিস্ট মেক শিওর করো যেন, আমি বলবো না তোমাকে দেখা দেখি করতে, নকল করতে, অন্যের কাছ থেকে শুনতে, বাট অ্যাটলিস্ট বিক্রিয়ক আর উৎপাদটুকু হেল্প নিয়ে হইলেও ঠিক মতন বুঝো। ওকে, কারণ ওইটা ভুল হইলে তুমি পরবর্তীতে ম্যাথ যতই ঠিক করার চেষ্টা করো কিনা ঠিক হবে না। আচ্ছা, একটা জৈব অ্যাসিড বিশ্লেষণ করে 36% অক্সিজেন 9% হাইড্রোজেন পাওয়া গেল। তার মানে একটা জৈব অ্যাসিডে কিন্তু শুধু হাইড্রোজেন আর থাকে না, কি কি থাকে বলো তো? কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে আর অক্সিজেন থাকবে। তো অক্সিজেন পাইলাম 36 আর হাইড্রোজেন পেলাম 9, তাহলে কার্বন বাকিটুক কত? 100 মাইনাস এই 36.36 মানে 36 আর 9.09, এটা মাইনাস করব, তারপরে অ্যান্সারটা আসবে। ওইটা আবার হচ্ছে আরো পরবর্তীতে দেওয়া। তারপরে আমরা প্রথমে তাদের মানে পারমাণবিক ভর দ্বারা ভাগ করব, তারপরে ছোট সংখ্যা দ্বারা ভাগ করব, তাহলে তাদের হচ্ছে রেশিওটা চলে আসবে। ওকে, এই যে দেখো নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত, যে সূত্রগুলোর কথা বললাম ওগুলো এখানে দেওয়া, সব দেওয়া। স্থূল সংকেত, আণবিক সংকেত সব দেওয়া, স্থূল সংকেত আণবিক সংকেতের যেমনে যেমনে করতে হবে, ভাগ করতে হবে, যেগুলো জানো তুমি, শতকরা সংযুক্তির কথাবার্তা সব। রাসায়নিক সমীকরণ লেখা ও সমতা করা, ডান। ওকে, তুতে কেলাস পানি শতকরা সংযুক্তি নির্ণয়, স্পেসিফিক ভাবে তুতেকে নিয়ে বলা আছে, তারপরে একটা কোশ্চিন দেওয়া আছে, করবা ইনশাল্লাহ পারবা। যদি কোনো ইস্যু হয় বা কোনো প্রবলেম ফেস করো জানাও, তাইলে হয়েছে। রাসায়নিক বিক্রিয়ার ভিতরে চলো, রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটার মধ্যে আমাদের কি পড়তে হবে, হোপসো এটা ডান। ভেরি লাস্ট থিং, আমরা দ্রুত শেষ করি কারণ সময়গুলা, তোমাদের সময়গুলা এখন আসলে নিজে প্র্যাকটিসে বেশি দেওয়া উচিত, সেটা আমরাও চাই। দেখো রাসায়নিক বিক্রিয়ার ভিতরে প্রথম এবং প্রাইমারি কনসার্ন পারতেই হবে লা শাতেলের নীতি, মাস্ট, এবং তার প্রয়োগ। এটা যে পড়ে পারে এই চ্যাপ্টার থেকে তার 4 মার্ক 5 মার্ক কমন, পিওর কমন। ওকে, এরপরে জারণ বিজারণ যদি পারে তাহলে তার 8 মার্ক মতন কমন, সিরিয়াসলি। আর এই যে বাকিগুলা মানে এগুলা যেহেতু একেবারে খুচরা কোশ্চিন আসতে পারে, দ্যাটস ওয়াই বাকিগুলা একটু পারতে হবে যেন সে পুরো 10 মার্ক বা এখান থেকে 12 মার্ক 15 মার্ক যত মার্কই আসুক, এমসিকিউ এসকিউ সিকিউ রিলেটেড সবটা কমন পারে। এরপরে বাস্তব ক্ষেত্রে সংগঠিত যে বিক্রিয়াগুলো, অর্থাৎ মৌমাছির হুল ফুটাইলে বা পিঁপড়া কামড় দিলে তুমি কেন চুন লাগাও, সেখানে যে যে জায়গাটা স্যাঁতস্যাঁতে হয়ে আছে বা পিচ্ছিল হয়ে আছে কেন বালি ঢাললে সেটা ঠিক হয়ে যায়। তারপরে হলো যে কি বলে যে তুমি হচ্ছে জ্বালা পোড়া বা গ্যাসের প্রবলেম হইলে, অতিরিক্ত অ্যাসিডিটি হইলে তুমি কেন হচ্ছে অ্যান্টাসিড খাও, কি থাকে সেখানে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এমন। আচ্ছা, অম্লক্ষার যে বিক্রিয়া এবং এখানে ডেল এইচের যে তাৎপর্য, এটা যদি যেই বোর্ডে একটু কোশ্চেনটা হার্ড করবে, এটা কুমিল্লা হতে পারে, যশোর বোর্ড হইতে পারে, এই বোর্ডে এই কোশ্চেনটা আসবে যে অম্লক্ষার বিক্রিয়াতে ডেল এইচের মানটা কেন স্থির থাকে, সেটা কত? 57.-57.34 কিলো জুল। ওকে, অধক্ষেপণ বিক্রিয়া এটাকেও আলাদা করে ধরা হয়েছে। তারপরে জারণ সংখ্যা নির্ণয়, এটা একটা যৌগের জারণ সংখ্যা নির্ণয় হর হামেশাই আসা একটা এসকিউ অথবা ক বা খয়ের একটা কোশ্চেন, ইভেন দো এমসিকিউতেও আসে। এর সাথে সাথে হচ্ছে বিক্রিয়া প্রকারভেদ, বিক্রিয়ার প্রকারভেদগুলো ভালো মতন পারা। ওকে, জারণ সংখ্যা ভার্সেস যোজনী, এই মানে এই যে পার্থক্যটা এটা চলে আসবে, এটা তো বলছি যে জারণ সংখ্যা ভার্সেস যোজনী যে এই যে পার্থক্য, এটা তুমি দেখবা কোনো না কোনো বোর্ডের ভিতরে সুন্দর মতন দিয়ে রাখছে। ক্লিয়ার? এখন এই সেম জিনিসের উপরে ধরো হচ্ছে প্রায় 5-5টা টপিক, এই টপিকগুলার প্র্যাকটিসটা তুমি কই করবা? সেম এই যে এখানে আসো, এখানে আসলেই দেখো এই 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 যে এই শিটটা জাস্ট ওপেন করবা, এর ভিতরে তোমাকে পুরো প্র্যাকটিস শিটটা দিয়ে দেওয়া আছে। এখানে যদি ঢুকো তাহলে প্রথম অংশটাই
শ্রেণীবিভাগ, নন রেডক্স, একমুখী বহুমুখী তাপ উৎপাদী, মানে বিক্রিয়ার যে প্রকারভেদের অংশটা সেটা এখানে ক্লিয়ার করা আছে। কোনটা রিডক্স, কোনটা রিডক্স বিক্রিয়া, মানে রিডক্স বিক্রিয়া মানে জারণ বিজারণ। প্রশমন কি রিডক্স বিক্রিয়া না? সমানুকরণ রিডক্স বিক্রিয়া না? পলিমারকরণ না? দহন, হ্যাঁ দহন। দহন একটা রিডক্স বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়া শেষে আমার জারণ সংখ্যার পরিবর্তনটা ঘটে, দ্যাটস ওয়াই দহন আমাদের রিডক্স বিক্রিয়া। দেখলেই তুমি পারবা, উত্তর ঘ। তো এমনি প্রত্যেকটা এমসিকিউ কোয়েশ্চেন সলভ করবা, তারপরে সিকিউ পার্টটা পাবা। সিকিউ পার্টের মধ্যে দেখো পার্সেন্টেজ দেওয়া আছে, যেটা তোমার হচ্ছে আসলে 6 নাম্বার চ্যাপ্টারের কোয়েশ্চেন, ওই 6-এর সাথে রেখে অ্যাড করা আছে সুন্দর করে। এরপরে দেখো দহন বিক্রিয়া একটা দেওয়া আছে, তারপরে একটা সংযোজন বিক্রিয়া দেওয়া আছে। তোমাকে বলছে উদ্দীপকের 2 আর 3 নং বিক্রিয়ায় সালফার যৌগসমূহে সালফারের জারণ সংখ্যা বিশ্লেষণ করো। বিক্রিয়ার প্রকারভেদে না যে সুন্দর মতন জারণ সংখ্যা বিশ্লেষণ করতে বলা আছে, কোনো সমস্যা নেই, তাও পারা যায়। একই জিনিস, আরো সহজ জিনিস, বরঞ্চ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিলে তো আরো মার্ক পাওয়ার চান্সেস বেশি থাকবে। ওকে, এরপরে যদি আগাও ভেতরের দিকে যাও, তারপরে পাবা হচ্ছে লাসাতেলির নীতি, মোস্ট ইম্পর্টেন্ট অংশ এই চ্যাপ্টারের, মোস্ট ইম্পর্টেন্ট অংশ, এবারে লিখে নিতে পারো, মোস্ট ইম্পর্টেন্ট অংশ লাসাতেলির নীতি। লাসাতেলির নীতি যদি কমপ্লিট করতে চাও, দেখো হেবার প্রণালীতে প্রভাবক হিসেবে কি ব্যবহার করা হয়, কোল্লা, এগুলা পড়লা। এই যে বিক্রিয়াগুলো, অ্যামোনিয়া, এটা একটা ডেল এইচ এর মান নেগেটিভ, তাপ উৎপাদী বিক্রিয়া, ডেল এইচ এর মান যেহেতু নেগেটিভ বুঝতে পারতেছি। এখানে উদ্দীপকের বিক্রিয়ায় সাম্যাবস্থার উপর তাপ আর চাপের প্রভাব ব্যাখ্যা করতে হবে। তাপের প্রভাবটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, যেহেতু মানে তাপমাত্রা যদি আমি দেই বিক্রিয়া পিছিয়ে যাবে, তাপমাত্রা যদি হ্রাস করি বিক্রিয়া সামনের দিকে আগাবে। তার মানে এই কথাটাই জাস্ট উল্লেখ করতে হবে, তাপমাত্রা কমাইলে কি হবে, তাপমাত্রা বাড়াইলে কি হবে, দুইটাই উল্লেখ করতে হবে। এর পরের অংশটার ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের চাপের প্রভাব। আমরা যদি মোল সংখ্যার পার্থক্য গণনা করি তাহলে হ্যাঁ বুঝতে পারতেছি, মোল সংখ্যা হচ্ছে উদ্দীপকে মানে বিক্রিয়কে বেশি, উৎপাদে কম। আমরা চাপ প্রয়োগ করলে যেই পাশে মোল সংখ্যা কম বিক্রিয়া সেদিকে যাবে, অর্থাৎ বিক্রিয়া এটা চাপ প্রয়োগে, চাপ যদি বাড়ায় তাহলে বিক্রিয়া যাবে হচ্ছে সম্মুখমুখী। ডান। ওকে, তারপরে দেখো পদার্থের পরিবর্তন বিশ্লেষণ করলে রাসায়নিক বিক্রিয়া সংক্রান্ত, মানে পরিবর্তন বিশ্লেষণ করে এটা রাসায়নিক বিক্রিয়া কোনটা হচ্ছে। এখানে দুইটা জিনিসে খুব ভালো মতন তোমরা আসলে প্যারা খাও, সেটা হচ্ছে একটা হচ্ছে পানি যোজন, আর একটা হচ্ছে পানি বিশ্লেষণ বা আর্দ্র বিশ্লেষণ, যাই বলো না কেন, এটাতে ভালো প্যারা খাও যাকে বলে। পানি যোজনটা কি? পানিটা এই যে H2O আছে না, এই পানির অণু আকারেই যুক্ত হয়ে যাবে। আর পানি বিশ্লেষণটা হচ্ছে হাইড্রোক্সিলে ভাঙবে, H+ ভাঙবে বিক্রিয়াতে, সিম্পল। তাহলে আমি যদি তোমাকে একটা উদাহরণ দেখাই বুঝতে পারবা। সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে পানি বিক্রিয়া করছে, সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড হয়েছে। এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াতে কি এ ভাঙলো না? দেখো তো, এ কি H2 আকারে যোগ হয়েছে? না, ভাঙছে না। কপার সালফেটের সাথে যদি তুমি বিক্রিয়া করাতা 5 মোল পানির, তাহলে এটা বিক্রিয়া করে কিন্তু কপার সালফেট ইন্টু 5 মোল পানি, এই যে তুতে এটা প্রস্তুত করতো, বাট এখানে কি করছে এরকম না। তাহলে এটা কি বিশ্লেষণটা আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়া, তার মানে এটাকে আমি কি বলবো, আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। এই যে দেখো পানি যোজনও কিন্তু উত্তর আছে, এটা হবে না। আচ্ছা, এইটা কি পানি যোজন, এইটা হচ্ছে পানি যোজন। ক্লিয়ার? এই ভুলগুলা কিন্তু করা যাবে না। ওকে ভাই, দেখো সৃষ্ট আয়ন, মৌল, ইলেকট্রন সংখ্যা। আয়নে ইলেকট্রন সংখ্যা, তাহলে আয়নে যদি ইলেকট্রন সংখ্যা হয় 10টা, তার মানে তার ইলেকট্রন ছিল কয়টা? 12টা ইলেকট্রন ছিল, মানে সে বাবাজিটাকে আসলে ম্যাগনেসিয়াম। ওকে ভাইয়া, যদি আয়নে ইলেকট্রন হয় 10টা এবং গ্রহণ করার পরে 10টা হয়েছে, তার মানে ওকে ওর ইলেকট্রন ছিল কয়টা? 8টা, তার মানে সে হচ্ছে অক্সিজেন। তারপরে হচ্ছে Z3+ যদি হয় তার মানে এটা কি বোরন হবে? যদিও ঘ নাম্বার কোশ্চেনে এক্স আর ওয়াই দেয় না, এটা 3+ না 3- সেটা বুঝতে হবে। 3- মানে 3টা ইলেকট্রন গ্রহণ করলে তো 2টা থাকতে পারে না, মানে 3+ই হবে। তাহলে প্লাস যদি হয় তার মানে সে 5 ইলেকট্রন বিশিষ্ট আসলে কে? বোরন, তাই না? ওকে, তো এখানে এবার বলতেছে কি বিক্রিয়া এক্স আর ওয়াই দ্বারা সংগঠিত বিক্রিয়া কোন ধরনের বিক্রিয়া প্রতিনিধিত্ব করে? এক্স আর ওয়াই দ্বারা সংগঠিত বিক্রিয়া ম্যাগনেসিয়ামের দহন বিক্রিয়া বলতে পারো। হ্যাঁ, দহিত ম্যাগনেসিয়াম, যা বিক্রিয়াটি ধরন হচ্ছে সংযোজন, সংশ্লেষণ এবং দহন, জারণ বিজারণ বিক্রিয়ার প্রতিনিধিত্ব করে। সবগুলা হয় আসলে। আচ্ছা, সংযোজনের ভিতরে যে সংশ্লেষণ বিক্রিয়া, এটা কি বুঝায়? এটা বুঝায় হচ্ছে যে যদি বিক্রিয়াতে বিক্রিয়ক এবং উৎপাদ উভয় যদি মৌলিক অণু হয়। মৌলিক অণু বলতে কি দেখো তো ভাইয়া, এখানে সবাই কি মৌলিক অণু না? ম্যাগনেসিয়ামও মৌলিক অণু, অক্সিজেনও মৌলিক অণু, অণু বা পরমাণু, মানে ওটাকে ভাঙলে তো আর অন্য কেউ পারা যাবে না, কোনো যৌগ তো নাই। বাট ইনকেস যদি এই বিক্রিয়াটা এমন হয়, হ্যাঁ, তাহলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো প্লাস পানি উৎপন্ন হলো, এই বিক্রিয়াটাই কিন্তু মৌলিক বিক্রিয়া না, মানে সংশ্লেষণ না, এটা সংযোজন বলতে পারো তুমি, বাট সংশ্লেষণ না। এটা তো দহন বিক্রিয়া হবেই, সাথে সংযোজনও বলতে পারো, সংশ্লেষণ না। দেখো এখানে একটা জিনিস, এটা কি মৌলিক অণু? এটা কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত একটা যৌগ, তার মানে এটা সংশ্লেষণ বিক্রিয়া না।
সংযোজন বিক্রিয়ার একটা অংশকে সংশ্লেষণ বিক্রিয়া হয় যখন বিক্রিয়কে এবং উৎপাদে উভয় জায়গাতে কি থাকবে, মৌলিক অণু থাকবে। তো যেহেতু আমরা ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের বিক্রিয়া করতেছি, দিয়ে আমার তৈরি করতেছি কি আসলে ম্যাগনেসিয়াম অক্সাইড। এখানে দেখো সবগুলাই মৌলিক অণু বিক্রিয়কে, দ্যাটস ওয়াই এটা সংশ্লেষণ বিক্রিয়াও। হোপসো ডান। এরপরে নিচে আসবা রাসায়নিক বিক্রিয়ার হার, এখান থেকে এমন কোশ্চেন খুব বেশি হয় না, তাপমাত্রা বাড়লে সবসময় হার বাড়বে। এরপরে ভেরি লাস্ট চ্যাপ্টার খনিজ সম্পদ জীবাশ্ম। চলো আমরা এই অংশটা কমপ্লিট করি। এইটা নিয়ে আমাদের ভিতরে অনেক মানুষজন ভালো মতন প্যারা খায়। ওকে, তো এইখানে যদি আমি যেটা বলি, এখানে শুরুর অংশটা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এটার প্রস্তুতি বিক্রিয়া পার্থক্যকরণ, এটাতে চ্যাপ্টারের হাফের বেশি আসলে হয়ে যায়। চ্যাপ্টারের হাফ প্লাস আসলে এই একটা অংশের ভিতর থেকে হয়ে যায়। এবং এখানে অ্যালকিন আর অ্যালকাইনকে একসাথে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে, আর অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, যেটার নাম হচ্ছে প্যারাফিন, যেটার নাম হচ্ছে প্যারাফিন বা আসক্তিহীন। প্যারাফিনের বাংলা শব্দ কি আসলে বলো তো? আসক্তিহীন। আচ্ছা, তো যেটা বলতেছি যে এখানে আমাদের আবার অসম্পৃক্ত হাইড্রোকার্বনের পার্থক্যকরণ এটাও লাগবে, কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বনের পার্থক্যকরণ এই জিনিসটাও লাগবে। এখন আমরা বলে দিচ্ছি তোমাকে, এই যে ক্রুড অয়েল, এটার যে স্তর, এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট থার্ড টপিক। বাট তার আগে বিক্রিয়া রিলেটেড এই দুইটা অংশের ভিতরে আসলে এই দুইটা অংশের ভিতরে আমার চ্যাপ্টারের 80% কাইন্ড অফ ডান হয়ে যায়, এবং তোমার যতগুলা কোয়েশ্চেন আসার পসিবিলিটিস তার 80% এই দুইটা থেকে আসবে। ওখানে যেমন ওটা বললো, এবার হাইড্রোকার্বন থেকে মানে অ্যালকিন, অ্যালকিন, অ্যালকাইন এগুলা থেকে বা অ্যালকাইল হ্যালাইড এগুলা থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড বা জৈব অ্যাসিড প্রস্তুতি এবং তার ব্যবহার, এটা হচ্ছে এখানকার ইম্পর্টেন্ট জিনিস। এরপরে ক্রুড অয়েল স্তর, মানে ওই যে পেট্রোলিয়ামের যে স্তরগুলো আছে, এখান থেকে এমসিকিউ এবং ক নাম্বার কোয়েশ্চেন, এমসিকিউ ক নাম্বার এই ধরনের কোয়েশ্চেনগুলো খুব আসে। এরপরে হচ্ছে পলিমার, এটা তোমার মানে শর্ট সিলেবাসের ভিতরে নাই, বাট স্টিল এই যে প্লাস্টিক দ্রব্য বা পলিথিন ব্যবহারের যে অপকারিতা, এটার কোয়েশ্চেনটা আসার পসিবিলিটিস আছে, দ্যাটস আমি অংশটাকে ইনক্লুড করছি। এরপর হচ্ছে শনাক্তকারী বিক্রিয়া, কিছু বিক্রিয়া থাকে শনাক্তকারী এবং এদের ব্যবহারের প্রয়োগ। এই যে যেমন এই যে পার্থক্য অ্যালকিন আর অ্যালকাইন, যেমন আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন হওয়ার জন্য ব্রোমিন পানি এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া দেয়, যেটা কিন্তু অ্যালকেন দিবে না। এই জিনিসগুলো যেন পারা যায়। তাদের প্রস্তুতির বিক্রিয়া তো আছেই। সেম জিনিসটা আমরা কমপ্লিট করব সিকিউ থেকে। আগে চিন্তা করি আমাদের ক্লাসটা কোনটা দেখতে হবে। এটা একটা 4 ঘন্টার ক্লাস দেওয়া আছে, এটা ফুল তোমার হচ্ছে আসলে মানে আর এই ক্লাসের ভিতরে কিছু লাগে না আসলে। দেখো 4 ঘন্টার ক্লাসের আমি এখানে কততে আছি, একেবারে শেষের দিকে আছি। এটা আমাদের একেবারে এই যে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া সব এখানে বলে দেওয়া আছে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এটা রিলেটেড অ্যারোমেটিক হাইড্রোকার্বন রিলেটেড আলাপ আলোচনা কিন্তু খুব কম তোমাদের, তারপরে দেওয়া আছে কার্যকারী মূলক কোনটা না কোনটা সব বলে দেওয়া। সব বুঝছো আমার কথা আমি কি কি বলছি? সো এই যে অ্যালকেন, রাসায়নিক ধর্ম, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি, এই বিক্রিয়াগুলোকে এমনে পড়ানো তোমার ক্ষেত্রে যে একটা, এই যে দেখো আমি এখানে যেটা বলি আসলে একটা গুরুত্বপূর্ণ জিনিস বা লিসন আছে বা ভালো জায়গাতে থামছি আসলে। দেখো আমরা নর্মালি বিক্রিয়া নিয়ে খুব বেশি প্যারা খাই, মানে মনে হয় যে বিক্রিয়া আমরা পারি না বা ভুলে যাই, মনে রাখতে পারি না। তো আমি তোমাকে বলি বিক্রিয়া পড়ার উপায় হচ্ছে দুইটা। তোমাকে ওটা বাংলায় পারতে হবে, বিক্রিয়াটাকে রসায়নে পারতে হবে। বাংলায় পারতে হবে মানে হচ্ছে যে বাংলাতে লেখা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি, জৈব অ্যাসিডে সোডিয়াম লবণের সাথে সোডালাইমের বিক্রিয়া করলে এক অণু কার্বন হ্রাস পায়, মানে একটা কার্বন হ্রাস পায় এবং সোডিয়াম কার্বনেট তৈরি হয় আর অ্যালকেন তৈরি হয়। এটা হচ্ছে বাংলায় পারলাম। সেটা রসায়নে পারা মানে কি, যেভাবে লেখা। হ্যাঁ, এই দুইটা উপায়ে পারা লাগে তিনটা জিনিসকে। কি কি? বিক্রিয়ক কে কে, এই যে বিক্রিয়ক কে কে, উৎপাদ কে কে, মানে কে বিক্রিয়া করে কে উৎপাদ তৈরি হবে, এই দুইটা জিনিস পারা লাগবে। এবং সাথে সাথে কোন শর্তে কেমন বিক্রিয়া করবে, অর্থাৎ যদি আমার প্রভাবক কে থাকবে, যেমন এখানে সোডালাইম ছিল ধরো, ওখানে টেম্পারেচার হতে পারে প্রভাবক বা অন্য কোনো একটা প্রভাবক, কোন শর্তে কেমন বিক্রিয়া করবে এই অংশটুকু পারা লাগে। ক্লিয়ার? ওকে, তো আমি এই অংশগুলোর কথা বললাম। এই যে এখান থেকে আসলে বিক্রিয়া শুরু হয়েছিল, অ্যালকেন প্রস্তুতি, তারপরে অ্যালকিন প্রস্তুতি, সব পাবা, সব পাবা এই এক ক্লাসের ভিতরে। দেখো অ্যালকেন প্রস্তুতির একবারে হচ্ছে যে সবগুলাকে একটা ভিডিওর ভিতরে লেখা আছে। আবার হচ্ছে অ্যালকিন, অ্যালকিন প্রস্তুতির কথাবার্তা শুরু হয়েছে, অ্যালকিন প্রস্তুতি কিভাবে করবা না করবা সব এত এক্সট্রা এক্সট্রা জিনিস সহ দেখানো আছে। হোপসো এখান থেকে আর কমপ্লিট করলে দরকারই হবে না, ভিসিনাল, জেমিনাল, হ্যালাইড পর্যন্ত পড়ানো, যেগুলো এইচএসসিতে পড়ানো হয়। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে ওই লেকচার যেটা তুমি কমপ্লিট করলে হয়ে যাবে। এরপরে চলো আমি তোমাকে দেখাই তাহলে যে আমাদের সাজেশন থেকে কিভাবে পড়বা। এই যে সাজেশনে হচ্ছে বাকি অংশটুকু এই যোগই দেওয়া। এখানে যে চ্যাপ্টারগুলার যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেটাই মোস্ট ইম্পর্টেন্ট। কমপ্লিট করো, কমপ্লিট করা ট্রাই করো, ইনশাল্লাহ এখান থেকে করলেই হবে। ওকে, ইনশাল্লাহ এখান থেকে করলেই হবে। আর কিছু আমাদের আলাদাভাবে চিন্তা করতে হবে এমন কিন্তু না, ইনশাল্লাহ এখান থেকে করলেই হবে। এটাকে কমপ্লিট করো, এটা ফুল কমপ্লিট করতে পারলেই হয়েছে। এখানে আচ্ছা দেখো, এখানে সাজেশনটা শেষ হয়ে যায় হচ্ছে এই জায়গার ভিতরে। 75% কমন উপযোগী একটা কোয়েশ্চেন। পলিমার নাই, পলিমারটাকে স্কিপ করতে পারো। এই যে ডান। ক্লিয়ার? সব
বিক্রিয়া বলে দিছি, কেমনে পড়তে হবে সেগুলো বলে দিছি। এবং এখানে তুমি যখন হচ্ছে সাজেশনটার আমাদের তো 44 পেজের টোটাল সাজেশন, তুমি যখন 29 নাম্বার পেজটাকে কমপ্লিট করে ফেলো, এই যে 29 নাম্বার পেজটাকে কমপ্লিট করে ফেলো, তারপরে 30 নাম্বার পেজটা থেকে শুরু হয় শর্ট কোয়েশ্চেন। এখানেও চ্যাপ্টার ওয়াইজ শর্ট কোয়েশ্চেন দেওয়া, শর্ট কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন, চ্যাপ্টার 4-এ শর্ট কোয়েশ্চেন, মানে এসকিউ কোয়েশ্চেনগুলোকে আলাদা করে দেওয়া আছে, ক্লিয়ার, চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে। তারপর হচ্ছে 5-এ শর্ট কোয়েশ্চেন, 6-এ শর্ট কোয়েশ্চেন, সব। তো তোমার এমসিকিউ, এসকিউ, সিকিউ সবটা কমপ্লিট করার জন্য এটুকুই মোর দ্যান এনাফ। সো ডান। এসএসসি 26 ফর্মাল ক্লাসে আসলে কেমিস্ট্রির অংশটুকু এই লাস্ট ডান হইল। এরপরে ইনশাল্লাহ তোমার আমার সাথে এসএসসি 26 এবং কেমিস্ট্রি নামে আর একটা জায়গাতে দেখা হবে, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল। হ্যাঁ, প্র্যাকটিক্যাল নিয়ে তুমি চিন্তিত না, বোধ হয় তুমি মার্ক ইনশাল্লাহ সম্পূর্ণ পাবা, এবং আমিও দোয়া করি সম্পূর্ণই পাও। ওই প্র্যাকটিক্যালের মধ্যেকার প্র্যাকটিক্যালগুলোর জন্য কি কি পড়তে হবে, কতটুকু দরকার, সেটা আমরা ফ্রিতে সম্পূর্ণ PCHMRB বায়োলজির জন্য এবং আইসিটির জন্য, আইসিটি তোমার প্র্যাকটিক্যাল হইতেও পারে, আবার স্কুলেও নিয়ে নিতে পারে, যা যা দরকার তার আমরা ফুল সিরিজটা তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে ইনশাল্লাহ প্রোভাইড করবো। তো আবার দেখা হবে ইনশাল্লাহ প্র্যাকটিক্যালে। টিল দেন সবাই অনেক অনেক ভালো থাকো। যে সাজেশন দিলাম সেটা নিচে দেওয়া আছে, এখানে যে কথাগুলো বললাম সেটাও ডিটেলসে বলা আছে, বোঝানো আছে। অল ইউ নিড টু ডু, এখন চোখ মুখ নাক কান সব দিক একেবারে বন্ধ করে একটা ঠাড়া পড়াটা দাও। যতটুকু সময় আছে এতটুকু যদি তুমি তোমার সর্বোচ্চটা দিতে পারো, উপর আল্লাহ আছেন, উনি তোমাকে হতাশ করবেন না। তুমি তোমার সর্বোচ্চটুকু ইফোর্টের সর্বোচ্চ ভ্যালু ইনশাল্লাহ পাবাই। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে। ভালো থাকো, ভালো মতো পরীক্ষা দাও, নিজের বেস্ট ইফোর্টটা দিয়ে বেস্ট একটা আউটপুট বের করে নিয়ে আসো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।